আমি এটার একটা নাম দিয়েছি বিষাক্ত উন্নয়ন। এই যে যে উন্নয়ন হচ্ছে পলিউটেড ডেভেলপমেন্ট, আমি এটা লেখা লিখছি, সেখানে আমি বলছিলাম এটা হচ্ছে বিষাক্ত উন্নয়ন, পলিউটেড ডেভেলপমেন্ট। এই উন্নয়ন করতে গিয়ে পলিউশন করা হয়, এই উন্নয়ন করার সময় পলিউশন করা হয়, এই উন্নয়ন করার পরেও পলিউশন চলতে থাকে। এফডিসি থেকে পলাশী পর্যন্ত চলমান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণের প্রতিবাদে এবং গিয়ে সংযোগ সড়কটি বাতিলের দাবিতে চলমান বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচি 37তম দিনে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন এবং দুনিয়াদারি আর্কাইভ আয়োজিত জনপরিবেশ তর্ক 4-এর আজকের আয়োজনে আমাদের সাথে আছেন লেখক ও গবেষক কল্লোল মোস্তফা। উনি আজকে আমাদের বিদেশি ঋণ ও বিনিয়োগ নির্ভর উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা শীর্ষক একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমি আশা করব আপনাদের সবার প্রাণবন্ত উপস্থাপনা থাকবে এবং খুব সুন্দর একটি আলোচনা হবে। সবাই সবার মতামত দিবেন এবং এটা থেকে আমরা খুব সুন্দর কিছু ইনসাইট পাবো। সবাইকে ধন্যবাদ। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমি প্রথমেই গাছ রক্ষা আন্দোলনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এরকম একটি বিষয়ে তারা এখানে 37 দিন ধরে আন্দোলন করছেন। মানে এটা যে জায়গাটা আমরা দেখছি, এটা আসলে কোনো মানে এখানে এটা তো আসলে কোনো থাকার মতো জায়গা না। আপনারা সবাই দেখছেন যে এখানে এটা যে একটা পার্ক ছিল, এটা তো এখন আর পার্ক নাই। এখানে উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়নের পিলার বসাতে গিয়ে যে অবস্থা করা হয়েছে, এটা মানে কেউ এটা দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা হচ্ছে কিছুদিন আগেও এটা একটা পার্ক ছিল। তো এরকম একটা জায়গায় সেই পার্কের যতটুকু আছে সেটাকে রক্ষা করা এবং পুনরুজ্জীবিত করার জন্যে এবং এই পরিবেশ বিধ্বংসী, এই পার্ক ধ্বংসী এই এক্সপ্রেসওয়ের এই অংশটি বাতিল করবার জন্যে গাছ রক্ষা আন্দোলনের বন্ধুরা তারা 37 দিন ধরে এখানে অবস্থান করছেন। সেটা একটা তারা মানে বাংলাদেশের জনগণের স্বার্থের জায়গা থেকে এবং ঢাকা এবং এই অঞ্চলের প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার জায়গা থেকে তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন। তো প্রথমেই তাদের এই আন্দোলনের সাথে সংহতি জানাই এবং ধন্যবাদ জানিয়ে আমার আজকের আলোচনা আরম্ভ করি। আলোচনা না বলে এটাকে একটা আড্ডাই বলতে চাই যে মানে এই আন্দোলনের সাথে এই আন্দোলনের যে টপিকস আমরা দেখতেছি, যে আসলে আমরা যদি বলি যে এটা একটা গাছ রক্ষা আন্দোলন, এটা শুধু একটা গাছ রক্ষা, আসলে শুধু গাছ রক্ষার ব্যাপার না, বা শুধু একটা পার্ক রক্ষার ব্যাপার না, বা এটা শুধু একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা পিলার বা একটা র্যাম্প, এটারও ব্যাপার না। এটা আমরা আমাদের আন্দোলনের যে আজকে বিষয় যে উন্নয়ন প্রকল্প, তো উন্নয়ন সম্পর্কে আমাদের এখানে যে ধারণা, উন্নয়নের যে মডেল, উন্নয়নের যে ধরনটা বাংলাদেশে জনপ্রিয় করা হয়েছে, যেটা বিগত সরকারের আমলে গত 1.5 দশকে যার একটা তীব্র একটা রূপ, যার একটা আগ্রাসী চেহারা আমরা দেখছি, ওই চেহারাটার সাথে আমরা যদি এটাকে মানে না মিলাতে পারি, মানে এটা কোনো একটা আলাদা ছোট্ট একটা ডিফারেন্ট একটা ঘটনা, ব্যাপারটা এরকম না। ফলে এই আন্দোলনটাকে বুঝতে গেলে বা এই সমস্যাটাকে বুঝতে গেলে যে কি করে এরকম একটা পার্ক, ঢাকা শহরে অনেক কিছু আছে। ঢাকা শহরে রেস্টুরেন্ট আছে, ঢাকা শহরে মানুষ আছে, ঢাকা শহরে যানজট আছে, ঢাকা শহরে গাড়ি ঘোড়া আছে, সব কিছু আছে। কিন্তু ঢাকা শহরে যেটা নাই সেটা হচ্ছে খোলা জায়গা নাই, ঢাকা শহরে পার্ক নাই, ঢাকা শহরে খেলার মাঠ নাই, তো ঢাকা শহরে সবুজ নাই। তাহলে যেটা নাই কিন্তু ঢাকা শহরে কিন্তু রাস্তাঘাট আছে, ঢাকা শহরে ফ্লাইওভার আছে, গত 1-1.5 দশকে এগুলো কিন্তু প্রচুর হয়েছে উন্নয়নের নামে, হয়েছে যানজট সমস্যার নামে, হয়েছে নানা রকম সুন্দর সুন্দর কারণ দেখিয়ে, সুন্দর কারণ বলে, অর্থনৈতিক কারণ, নানা রকম কারণ দেখে এগুলো হয়েছে। কিন্তু ওইগুলোর কিন্তু মূল সমস্যার সমাধান হয়নি, কিন্তু তারপরে এগুলো হওয়া বন্ধ হয়নি। তাহলে এরকম একটা অবস্থায় যেখানে
উপলব্ধি হওয়ার কথা, যেখানে হওয়ার কথা যে আচ্ছা, যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ, যে অনেক তো রাস্তাঘাট হলো, ফ্লাইওভার হলো, এক্সপ্রেস, নানা কিছু হলো, তাহলে আর কত? যখন এই প্রশ্ন আসার কথা, তখন আমরা দেখছি যে তখনও এমনকি একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই একটা প্রচণ্ড স্বৈর শাসক, একটা আগ্রাসী শাসক, তার পতনের পরেও আমরা দেখছি যে এরকম একটা আন্দোলন করতে হচ্ছে, এবং এই এই পার্ক ধ্বংস করে, হাতির ঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রকল্প, এটা তো আসলে আন্দোলনের যে স্পিরিট, মানে মানুষ যে জায়গা থেকে এই গণঅভ্যুত্থানটা হলো, যে একটা বৈষম্য, একটা মানুষের কোনো, এই দেশে মানুষের কোনো মর্যাদা নাই, মানুষের যে জীবনযাপন, ধরেন আমি যদি বলি যে যেই চিন্তা থেকে, যেই জায়গা থেকে গণঅভ্যুত্থান চলার সময় যখন আমরা দেখলাম যে শেখ হাসিনাকে দেখলাম যে উনি মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করলেন, উনি হচ্ছে বিভিন্ন স্থাপনা, অবকাঠামোতে হামলা হলো সেটা নিয়ে কান্নাকাটি করলেন, কিন্তু মানুষ মারা যাচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের, তার মধ্যে কোনো ধরনের অনুতাপ, কোনো কিছু আমরা দেখি নাই। সেই একই রকম চিন্তা থেকে উন্নয়ন, এটা কিন্তু উন্নয়নের সম্পর্কে যে চিন্তা, একটা তো হচ্ছে ব্যক্তি হিসাবে, শাসক হিসাবে তার মধ্যে যে নিষ্ঠুরতা, তার একটা প্রকাশ, কিন্তু এটা কিন্তু একই সাথে মানে ডেভেলপমেন্ট বলতে যা বুঝি, উন্নয়ন বলতে যা বুঝি, সেই চিন্তা তারও কিন্তু একটা রিফ্লেকশন। মানে জিনিসটা হচ্ছে এরকম যে মানে মানুষের ভালো থাকা, মানুষের বেঁচে থাকা, তার নিরাপদ বাসস্থান, তার পানি, তার বাতাস, আমি ধরেন ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না ঢাকার মানুষ, ঠিক আমরা হচ্ছে বিশুদ্ধ পানি নাই, খাবার পানির সংকট, মানে মানুষের একটা নিরাপদ সুস্থ জীবনযাপন করার জন্য যে এলিমেন্টগুলো প্রয়োজন, এগুলো তো বেসিক, আগে তো এগুলো দরকার, কিন্তু ওই বেসিকগুলোকে অস্বীকার করে এবং ওগুলোর ক্ষতি করে যতটুকু আছে সেটাকেও ধ্বংস করে অবকাঠামো বানানোর যে নানা ধরনের তৎপরতা, যে উন্নয়ন তৎপরতা, তাহলে মোহটা কিন্তু ওই জায়গাতে রয়ে গেছে। তাহলে ওই মোহটা যতক্ষণ পর্যন্ত না কাটবে, বা ওই ধারণাটা, উন্নয়ন সম্পর্কে যে ধারণাটা, ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না কাটবে, বা ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের প্রকল্প আমরা দেখব যেগুলো এগুলো চলছে। তো ফলে এই প্রকল্পের ব্যাপারটাতে আমি পরে আসব। প্রথমে হচ্ছে যে এই যে ধরেন তাহলে এটাকে উন্নয়ন প্রকল্প তাহলে কেন বলা হচ্ছে, বা এগুলোকে মানে দেখেন, আজকের আলোচনার মধ্যে একটা কথা আছে, বিদেশি ঋণ ও বিদেশি বিনিয়োগ নির্ভর উন্নয়ন প্রকল্প। এটার সাথে ছোট করে আরেকটা জিনিস যোগ করা যায়, সেটা হচ্ছে বিদেশি সাহায্য, ফরেন এইড। তা আপনি দেখবেন যে পেপারে যখনই কোনো এই ধরনের কোনো ধরনের প্রকল্প নেওয়া হয়, তখন একটা কথা বলা হয় দাতা সংস্থা বলা হয়, তারপর বলা হয় দাতা গোষ্ঠী। তো মনে হচ্ছে যে ধরেন দিচ্ছে কিন্তু ঋণ, ধরেন তো মনে হচ্ছে দান করতে আসছে। এখন যেটা ঋণ, তো ভাই ঋণ কি কারণে, মানে ঋণ কিভাবে দান হয়ে যায়, মানে এটা তো একদম খুব কমন সেন্সের ব্যাপার যে ঋণ কি করে দান হয়ে যায়। ঋণ তো আসলে এটাকে তো দান বলার কিছু নাই, ঋণকে ঋণ বলেন। এখন সমস্যা হচ্ছে ওই যেই জায়গাটাতে এখানে, তাহলে এই চিন্তাটা কি, এই চিন্তাটা হচ্ছে এটাকে জাস্টিফাই করা হয় কিভাবে, এটা বলা হয় কিভাবে, তো ওই জায়গাটা আমাদের আগে আসলে একটু বোঝা দরকার। যে যেটা বলা হয় যে আমাদের তো ডলার লাগবে, আমাদের পুঁজি লাগবে, আমাদের ডলার নাই, আমাদের পুঁজি নাই। তাহলে ডলার এবং পুঁজি কি করতে হবে, আনতে হবে, বিদেশ থেকে আনতে হবে। বিদেশ থেকে কারা দিবে, বিভিন্ন দেশ দিবে, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান দিবে। কোনোটা ঋণের মাধ্যমে আসবে, কোনোটা হচ্ছে বিনিয়োগের মাধ্যমে আসবে, কোনোটা দানের মাধ্যমে আসবে। কিন্তু প্রথমে হচ্ছে আমি এগুলোর ধরেন আমি সংজ্ঞাগতভাবে এগুলো হয়তো আলাদা পার্থক্য আছে। যেমন ঋণ হচ্ছে একটা ধরেন এই যে আমাদের যে মাঝখানে এখন যে একটা চলছে, ভ্যাট বাড়ানো হলো, IMF-এর কাছ থেকে ঋণের জন্য ভ্যাট বাড়ানো হলো। তা IMF কী করতেছে, $450 কোটি, মানে $4.5 বিলিয়ন, $450 কোটি
কয়েক বছর ধরে বাংলাদেশকে দিবে। দেখেন, কয়েক বছর ধরে বাংলাদেশকে দিবে, ঋণ হিসাবে দিবে, এমনি না দান দান করে দিচ্ছে। এবং তার বিনিময়ে বাংলাদেশকে কতগুলো কাজ করতে হবে, তার মধ্যে ওই ভ্যাট বাড়ানো আছে। মানে কতগুলো সংস্কার কাজ করতে হবে, এগুলোকে বলা হয় সংস্কার। আমরা তো রাষ্ট্র সংস্কার, তারপর সংবিধান সংস্কার, পুলিশ নানা রকম সংস্কারের কথা শুনছি, কিন্তু এই যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF ওলাদের যে সংস্কার, যে কাঠামোগত সংস্কার, সেই কাঠামোগত সংস্কার কিন্তু আর শুনছি না। সেই কাঠামোগত সংস্কার সেই 80-র দশক থেকে চলছে বাংলাদেশে। ক্ষমতায় যেই আসুক, এই কাঠামোগত সংস্কার, যে কাঠামোগত সংস্কারের মধ্যে দিয়ে মানুষের সমস্ত তৎপরতাকে বাণিজ্যিকীকরণ করা, প্রাইভেটাইজ করা এবং রাষ্ট্রের দায় দায়িত্বকে খর্ব করে বেসরকারি কোম্পানির মুনাফার জন্য তুলে দেওয়া, এইগুলোর পিছনের উদ্দেশ্য হচ্ছে এইগুলো। তো ফলে এখন IMF কি আসলে দাতা সংস্থা? IMF-এর তো কিছু এজেন্ডা আছে, নির্দিষ্ট স্বার্থ আছে, এবং এমন না যে সে দান করে দিচ্ছে। এখন দেখেন, এই IMF থেকে $4.5 বিলিয়ন, $450 কোটি ঋণ নেওয়ার জন্যে 12,000 কোটি টাকার মানুষের পকেট থেকে ভ্যাট নেওয়ার জন্য চেঞ্জ করা হলো। এরকম আরও কিছু করা হয়েছে, এটা হলো একটা স্টেপ। এর আগে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, এরকম বিভিন্ন ধরনের গণবিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে। জাস্ট একটা জিনিস একটু চিন্তা করেন যে বাংলাদেশের যারা, দেশের বাইরে যারা কাজ করেন, অভিবাসী শ্রমিক, বাংলাদেশের যারা অভিবাসী শ্রমিক, তারা তো বিদেশ থেকে ডলার পাঠায়। তারা মাসে 2 থেকে $2.5 বিলিয়ন পাঠায়। তার মানে তারা 2 মাসে যে ডলারটা পাঠান বাংলাদেশে, শর্তহীনভাবে পাঠান। মানে তাদের জন্য কিন্তু কোনো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি নাই, কোনো সংস্কার নাই, কোনো কিছু নাই। তারা তাদের পরিবারের দায়িত্ব পালন করার জন্যে, তারা তাদের পরিবারকে সহায়তা করার জন্যে তারা বিদেশ থেকে তাদের কষ্টার্জিত ডলার বাংলাদেশে পাঠান। সেই ডলার বাংলাদেশের অর্থনীতিতে ঢোকে, এবং সেই ডলার দিয়ে হচ্ছে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় বহু সামগ্রী, যা বাংলাদেশে উৎপাদন হয়তো হয় না, যার যেরকম ধরেন জ্বালানি তেল, এই ধরনের সামগ্রী এই ডলার দিয়ে বিদেশ থেকে আমদানি করা সম্ভব হয়। এখন ওই ডলারটা তাহলে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ যদি বলেন, তাহলে তো ওইটা হচ্ছে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ। তাহলে ওই বিদেশি বিনিয়োগের জন্য তো কোনো ধরনের আমরা সরকারের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, সরকারের দিক থেকে কোনো ধরনের কাঠামোগত সংস্কার বা প্রবাসীদের জন্য তেমন কিছু করার, মানে প্রবাসীরা যে সহজে বাংলাদেশ থেকে যাবেন, তাদেরকে তো টাকা দিতে হয় না। তারা নিজেদের জমি বাড়ি বেচেই তারা বিদেশে যান, তাদেরকে কোনো টাকা দিতে হয় না। কিন্তু তাদের যাওয়াটা শুধুমাত্র দালালি মুক্ত করে একটা ন্যূনতম খরচে তারা যে বিদেশে যাবেন এবং সেখানে গিয়ে একটা নিরাপদ কর্মসংস্থান পাবেন, এইটুকুর জন্য রাষ্ট্রের দিক থেকে যতটুকু উদ্যোগ না, ওইটুকু করা হয় না। কিন্তু তারা 2 মাসে যে ডলার পাঠাচ্ছেন, সেইটা 7 বছর ধরে IMF দিবে, 4-5 বছর ধরে IMF দিবে। সেইটার জন্য হচ্ছে গদগদ হয়ে IMF-এর কথায় দুনিয়ার সংস্কার কর্মকাণ্ড করে গণবিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাহলে ওইটা তো একটা বিদেশি ঋণ দেখলাম, আমরা একটা বিদেশি ঋণের একটা নমুনা দেখলাম। এবং সেই বিদেশি ঋণটা বাংলাদেশের ক্ষেত্রে কি কাজে লাগছে? বাজেট সাপোর্ট কাজে লাগছে। বাংলাদেশের যে ডলার সংকট, যে রিজার্ভ ক্রাইসিস, সেটা সামাল দেওয়ার জন্য বিদেশি ঋণটা লাগছে। কিন্তু এর চেয়ে বহুগুণ টাকা, আমি আবার বললাম যে এর চেয়ে বহুগুণ ডলার প্রবাসী শ্রমিকরাই বাংলাদেশে পাঠাচ্ছে শর্তহীনভাবে। কিন্তু ওইটার দিকে গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে এইটার দিকে। আচ্ছা, এবার আসা যাক গেল বিদেশি ঋণ। এখন আরেকটা হচ্ছে কি বিদেশি বিনিয়োগ। ধরেন বিদেশি ঋণ হলে, ধরেন আপনি $100 যদি ঋণ নেন, আপনি যদি সেটা ঋণের সুদের হার যদি 5% হয়, তাহলে আপনি ঋণের মেয়াদ শেষে আপনি সেই 5% প্রতি বার্ষিক 5% ইন্টারেস্ট রেটে আপনি সেই ডলারটা আপনাকে ফেরত দিতে হবে। তো ঋণের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ঋণের টাকাটা আমি কী কাজে ব্যয় করছি। IMF-এর কাছ থেকে যে ঋণ নিলাম, কিংবা যার কাছ থেকে আমি ঋণ নিলাম, এটা করে পরে আমি বিনিয়োগের প্রশ্নে আসছি, যে এই ঋণের যে ডলারটা আমি এখানে আনলাম, প্রবাসীর ডলারটা তো ঋণ না, আসলো, এটা তার ফেরত দেওয়ার কিছু নাই কাউকে। কিন্তু IMF-এর ডলারটা, কিংবা চীনের কাছ থেকে, কিংবা ইন্ডিয়ার কাছ থেকে, কিংবা রাশিয়ার কাছ থেকে বিভিন্ন প্রকল্পে আমি যে ডলারটা আনছি, এনে
কি কাজে ব্যয় করছি সেইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে ঋণটা আমি বিদেশ থেকে যে পুঁজিটা আসছে, যে ডলারটা আসছে, সেটা আমি কি কাজে ব্যয় করছি। ধরেন আমি এখন এটা এনে এমন একটা কাজে ব্যয় করলাম যেখান থেকে আমি $100 আনলাম, এনে $100 খরচ করলাম, কিন্তু এখান থেকে আর কোনো সারপ্লাস হলো না, কোনো বাড়তি আয় হলো না। তাহলে এই ডলার, এই পরে যে আমাকে $105 দিতে হবে, ওই বাড়তি $5টা আমি কোত্থেকে পাবো? তাই না? এটা এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, ধরেন হইল, আমি এটাকে আনলাম, আপনি বলতে পারেন, অনেকে বলতে পারে যে না ভাই, এই যে তো ধরেন আমি রূপপুরের উদাহরণ দিয়ে বলি, যে রূপপুর রাশিয়ার কাছ থেকে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্যে 2400 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের জন্যে 1,13,000 কোটি টাকা, আর ডলারে হচ্ছে প্রায় 11.65 বিলিয়ন ডলার ঋণ নেওয়া হচ্ছে। বিপুল পরিমাণ টাকা। ধরেন বাংলাদেশের বাজেট হচ্ছে 6-7 লক্ষ কোটি টাকা, তো বাজেটের 6 ভাগের 1 ভাগ টাকা আপনি ঋণ আনছেন একটা 2400 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট বানাইতে। ধরেন এর যত ধরনের পাওয়ার প্ল্যান্ট হয়েছে এগুলো হচ্ছে হয়তো 8-10 হাজার কোটি টাকা বা 16 হাজার কোটি টাকা এই দিয়ে একটা পাওয়ার প্ল্যান্ট। তাহলে বহুগুণ বেশি টাকায় আপনি হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট করলেন, ওকে ঠিক আছে করলেন। এখন এই পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে, আপনি বিদ্যুৎ বিক্রি করবেন, বিদ্যুৎ বিক্রি করে যে টাকা হবে, এই টাকা দিয়ে কি আপনি ঋণ শোধ করতে পারবেন? আপনি তো টাকা হবে, আপনি যে পাওয়ার প্ল্যান্টটা তৈরি করলেন সেখান থেকে যে আপনি বিদ্যুৎটা বিক্রি করবেন, আমার কাছে বেচবেন, ওনার কাছে বেচবেন, উনি টাকা দেবে। ডলার কোত্থেকে আসবে ভাই? আপনার তো লাভ হবে, আপনার ডলারটা কোত্থেকে আসবে? তো ফলে এখন একটা হতে পারে যে এই বিদ্যুৎ ব্যবহার করে কোনো একটা শিল্প উৎপাদন হলো, যেই শিল্পের কাছ থেকে উৎপন্ন পণ্য বিদেশে বিক্রি করে হচ্ছে আমার বাড়তি ডলার ইনকাম হলো। এটা হতে পারে, এটা হচ্ছে পরোক্ষভাবে যদি ডলার ইনকাম হয়। কিন্তু আমরা কি দেখছি, আমরা ধরেন বিদেশ থেকে ঋণ নিয়ে দেখা যাচ্ছে যে এমন সব প্রকল্পে ব্যয় করা হচ্ছে যেইখান থেকে হচ্ছে হয় কোনো আয় হচ্ছে না, বাড়তি আয় হচ্ছে না, উল্টা লস হচ্ছে, অথবা যদি আয় হয় তাহলে সেখান থেকে ডলার কিন্তু হচ্ছে না। তাহলে ভাই এই ডলার কোত্থেকে পাবেন? এই ডলার কোত্থেকে পাওয়া যাবে? তাহলে এটা একটা, আমি এই প্রশ্নটা এখানে রাখলাম যে আমার ডলার নাই। দেখেন মানে জিনিসটা হচ্ছে আমার ডলার নাই, আমার কাছে ধরেন আমার কাছে যত ডলার আছে, আমার ডলার তো কিছু আছে বিভিন্ন সোর্স থেকে, আমার রপ্তানি আয় থেকে, তারপর প্রবাসী শ্রমিকদের পাঠানোর থেকে আমার ধরেন ডলার যতটুকু আছে তার থেকে ধরেন আমরা $100 ঘাটতি হইলো। তো $100 ঘাটতি হলো, এই ঘাটতি $100 আমি দেশের বাইরে থেকে নিলাম, ঋণ হিসাবে নিলাম, ফেরত দিতে হবে তো। মানে যেহেতু আমি ঋণ হিসাবে নিচ্ছি, ফেরত দিতে হবে না, তাহলে নেওয়াটাই তো মূল কথা না, তাহলে নিয়ে আমি কোন কাজে ব্যয় করছি, তাহলে সেইটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাহলে এই যে আমি যে উদ্দেশ্যে নিলাম, আমার ঘাটতি তো আরও বাড়বে, তাহলে দিনে দিনে ঘাটতি তো আরও বাড়বে যদি এটা আমি শুধু খেয়ে ফেলি। এটা যদি প্রোডাক্টিভ কনজামশন না হয়, এটার থেকে যদি কোনো লাভজনক ওইভাবে বিনিয়োগ না হয়, তাহলে এটা আমার ওই যে ঘাটতি, যে $100 ঘাটতি ছিল, এর পরের বছর গিয়ে $110 ঘাটতি হবে, কারণ আমি তো $10 তাকে আমার ঋণের শোধ দিতে হবে। আচ্ছা, এর বিপরীতে এটার পাশাপাশি আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে যে ওকে, তাহলে ঋণ তো ফেরত দিতে হয়, তাহলে হোয়াই নট আমরা নেই, ইনভেস্টমেন্ট নেই, বিনিয়োগ তো ভালো, ঋণের তুলনায় বিনিয়োগ তো ভালো হওয়ার কথা। কারণ বিনিয়োগ হচ্ছে উনি এটাখানে বিনিয়োগ করবেন, বিনিয়োগটা কোন খাতে করবেন সেটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ কি, ঋণের টাকা যেরকম ফেরত দিতে হয় ভাই, বিনিয়োগের টাকাও কিন্তু ফেরত দিতে হয়। একটু পার্থক্য আছে, সরকার যদি ঋণ নেয় তাহলে সরকারকে ঋণের টাকাটা সুদে আসলে ফেরত দিতে হবে, কিন্তু একটা বিদেশি কোম্পানি বা একটা বিদেশি প্রতিষ্ঠান বা অন্য কোনো দেশ যদি বিনিয়োগ করে, সরকারকে হয়তো ওই বিনিয়োগের টাকাটা ফেরত দিতে হবে না, মানে সরকারের যে করের আয় থেকে ওই টাকাটা হয়তো ফেরত দিতে হবে না, কিন্তু বাংলাদেশের অর্থনীতি থেকে কিন্তু ফেরত দিতে হবে। বুঝেন কথাটা? কারণ
এই টাকাটা যে বিনিয়োগ করতেছে আপনি যদি কন্ডিশন না দেন তাহলে সে কিন্তু বিনিয়োগের টাকাটা লাভটা কিন্তু নিতে চাইবে। এখানে 10 বছর পরে হইলেও নিতে চাইবে, 5 বছর পরে হইলেও নিতে চাইবে বিনিয়োগ করে। এটা যদি এরকম হয় যে না সে চিরজীবনের জন্য এখানে চলে আসবে, ট্রান্সফার হয়ে চিরজীবনের জন্য তার সহায় সম্পদ কোম্পানি সব তল্পিতল্পা গুটিয়ে, তাইলে এক জিনিস। কিন্তু একটা বিদেশি কোম্পানি বা একটা বিদেশি প্রতিষ্ঠান যদি বাংলাদেশে বিনিয়োগ করে তাহলে তার উদ্দেশ্য কিন্তু লাভ করা, রিটার্ন নেওয়া বাংলাদেশের। তাহলে এই রিটার্নটা কিন্তু বাংলাদেশের অর্থনীতি থেকেই যাবে, অর্থাৎ ওই যে ডলারের রিজার্ভ দিন শেষে কিন্তু সেই রিজার্ভ থেকেই যাবে। এইটা ব্যক্তিগত ঋণ হোক আর এটা বিদেশি বিনিয়োগও হোক, বিনিয়োগ করলেও আপনার বিনিয়োগের জন্যে যে লাভ হয় সেটাও কিন্তু প্রফিট রিপ্যাট্রিয়েশন বলে। তাহলে প্রফিট কিন্তু ফেরত দিতে হবে। তাহলে এই ক্ষেত্রেও একই রকম প্রশ্ন যে কোন খাতে বিনিয়োগ হচ্ছে এবং সেইখান থেকে বাংলাদেশের জনগণের কি লাভ হচ্ছে। কারণ দিন শেষে $100 ঢুকতেছে, ঋণের আকারে হোক বিনিয়োগের আকারে হোক, $100 এখানে ঢুকতেছে। ঢুকে কি এখানে থেকে যাচ্ছে? ঢুকে এখানে কি ডলার আরও বাচ্চা দিচ্ছে? এখানে কি কর্মসংস্থান তৈরি করতেছে? নাকি পরিবেশ ধ্বংস করে, প্রাণ প্রকৃতি পরিবেশ ধ্বংস করে এখানকার খনিজ সম্পদ লুট করতেছে? কি করতেছে আসলে? তাহলে ফলে ধরেন বিনিয়োগ ভালো না মন্দ, ঋণ ভালো না মন্দ, এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে আমাদেরকে দেখতে হবে যে এক হচ্ছে এটা কি শর্তে আসছে, এটা কোন খাতে যাচ্ছে, এটার বেনিফিশিয়ারি কারা, আলটিমেটলি এটার লাভ লোকসানের হিসাবটা কার পক্ষে যাচ্ছে। এইসবের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এটার উত্তরটা আসবে যে এটা বিনিয়োগটা ভালো বিনিয়োগ হলো না লাভজনক হলো, ঋণটা ভালো হলো নাকি খারাপ হলো। যেমন ধরেন অনেক বিনিয়োগ আছে, ধরেন ঋণটা তো স্পষ্ট বোঝা যায়, IMF এর ঋণ দেখলাম, কিংবা অনেক বিনিয়োগ আছে বলতেছে বিনিয়োগ, কিন্তু আসলে ওইটার মধ্যে ঋণের উপাদানই অনেক বেশি। উদাহরণ হিসেবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথাই বলি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বলতেছে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। তো তাহলে এই যে যৌথ উদ্যোগে রামপাল বিদ্যুৎ কেন্দ্র আসছে, এখন এইটার জন্যে ভারত বিনিয়োগ করছে 50-50, বাংলাদেশের অংশীদারিত্ব 50%, ভারতীয় NTPC-র অংশীদারিত্ব 50%। ধরেন এইটা ধরেন 16,000 কোটি টাকা লাগতেছে। তাহলে এরকম কি ব্যাপারটা যে 16,000 কোটি টাকার মধ্যে 8,000 কোটি টাকা বাংলাদেশ দিচ্ছে আর 8,000 কোটি টাকা নগদ দিচ্ছে ইন্ডিয়া? তা কিন্তু না। যেটা হচ্ছে 30% নগদ এখানে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, 15% বাংলাদেশ, 15% ইন্ডিয়া, বাকি 70% এই প্রকল্পের নামে ঋণ করা হয়েছে। তাহলে বেসিক্যালি তো ঋণের টাকা দিয়েই প্রকল্পটা বানানো হইলো, এবং এই যে এটার জন্য যে ডলার টানা হইলো, এই ডলার দিয়ে যেটা ঘটলো, বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করা হইলো। ওই ভারতের হেভি ইলেকট্রিক কোম্পানি, NTPC কোম্পানি, তাদেরই ব্যবসা বাণিজ্য হইল। বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করা হইলো, তারা কন্ট্রাক্টর হিসেবে কাজ করলো, তারা এটার অপারেটর হিসেবে কাজ করতেছে, তাদের কর্মসংস্থান হইল। আবার হচ্ছে দিন শেষে আমার হচ্ছে সুন্দরবন ধ্বংস হচ্ছে। আমরা রামপাল, আপনারা জানেন যে বিদেশি বিনিয়োগের কথা আসতেছে, যে বিদেশি বিনিয়োগ, উন্নয়ন, ওগুলো তো উন্নয়ন প্রকল্প। ওই সময় আমরা এটার সারা বাংলাদেশের মানুষ ধরেন যেই সব প্রকল্প নিয়ে, এটা যেরকম প্রকল্প নিয়ে একটা আন্দোলন হচ্ছে, রামপাল নিয়ে ধরা যায় যে স্মরণকালে সামনের সময়ের মধ্যে অন্যতম বৃহৎ একটা আন্দোলন হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? উন্নয়নের নামে বলা হলো কর্মসংস্থান তৈরি হবে, উন্নয়ন হবে, বিদ্যুৎ হবে, সুন্দরবনের ক্ষতি হবে। এখানে সুন্দরবনের কাছাকাছি কয়লা বিদ্যুৎ কেন্দ্র করলে সুন্দরবনের ক্ষতি হবে, এটা নিয়ে সবাই বলল, স্বাধীন বিশেষজ্ঞরা বলল, দেশি বিদেশি সকলেই বলল, কিন্তু সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষ তারা কনভিন্স না, এবং তারা হচ্ছে সুন্দরবনের ক্ষতি হবে জেনেও তারা উন্নয়নের নাম দেখিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করলো। তা এখন আমার এখান থেকে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? তাহলে বাংলাদেশের সুন্দরবনের ক্ষতি হচ্ছে,
আবার অ্যাট দ্য সেম টাইম ওই যে 70% ঋণ আকারে আসলো, সেই ঋণের ডলারটা তো আবার বাংলাদেশের অর্থনীতি থেকেই যাবে। বাংলাদেশের মানুষের কাছে বিদ্যুৎ বিক্রি করে ওখান থেকে যে লাভ হবে সেই টাকা তো সরাসরি যাবে না, ওই টাকা তো কেউ নিবে না, ওইটাকে ডলারে কনভার্ট করতে হবে। তো ওই ডলার কোত্থেকে আসবে? ওই আমাদের রপ্তানি আয়, আমাদের রপ্তানি এবং প্রবাসী শ্রমিকদের রক্ত পানি করা যে ডলার, ওই ডলার থেকেই তো তাদেরকে দিতে হবে, ফেরত দিতে হবে। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় ওইটা দিয়ে কি ডলার আয় হচ্ছে? হতে পারে যদি সেখান থেকে কোনো, আমি আবারও বলতেছি, সেখান থেকে যদি কোনো এক্সপোর্ট ওরিয়েন্টেড কারখানায় যদি কিছু যায়, তাহলে সেটা তো হচ্ছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র না হয়ে অন্য যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ থেকে সেটা হতে পারে। ফলে এখানে তাহলে আবার বলতেছি যে কথাটা, যে বিদেশি বিনিয়োগকে বা বিদেশি ঋণকে যেভাবে একটা মানে ধরেন পরম আকাঙ্ক্ষিত, মানে দেখবেন যে যারাই ক্ষমতা যায়, যারাই অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পায়, যারাই হচ্ছে বিনিয়োগ বোর্ডের দায়িত্ব পায়, তারা দেখবেন যে কথায় কথায় সারাক্ষণ একটা কথা বলতে থাকে, বিনিয়োগের পরিবেশ, বিদেশি বিনিয়োগ, মানে আমরা বিনিয়োগ আনবো, আমরা বিনিয়োগের পরিবেশ সুন্দর করে দিচ্ছি। বিনিয়োগের পরিবেশ কি জানেন? বিদেশি বিনিয়োগের পরিবেশ কি জানেন? এই যে আমরা দেখতেছি, এইটা হচ্ছে বিদেশি বিনিয়োগের পরিবেশ। মানে আমরা বিদেশি পুঁজি ঢুকবে, এখানে মুনাফা আয় করবে, সেই মুনাফা শর্তহীনভাবে ফেরত নিয়ে যাবে, আর হচ্ছে এখানকার পরিবেশ ধ্বংস হোক, এখানকার মানুষের জীবিকা, দীর্ঘমেয়াদে জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হোক, তাতে কেউ যেন বাধা না দেয়, তাতে যেন কোনো আন্দোলন না হয়। এইটা নিশ্চিত করাই হচ্ছে বিদেশি বিনিয়োগের আসল পরিবেশ রক্ষা করা। তো আমরা মানে যে কথাটা বলতেছিলাম, তার ফলে আমরা দেখলাম যে আমরা যখন ফলে এই কারণেই দেখবেন যে আমার মনে আছে যে আমি অনেকদিন আগে ফেসবুকে একটা জরিপ করেছিলাম, এটা আমি এক জায়গায় লিখেছিও, বলি আপনাদের সাথে শেয়ার করি। এটা জরিপ করেছিলাম যে আচ্ছা ধরেন আপনাকে কেউ দুইটা অপশন দিল। একটা অপশন হচ্ছে যে আপনার একটা মোটামুটি মাথা গোজার মতো একটা জায়গা থাকবে, সেখানে নিরাপদ খাদ্য, নিরাপদ পানি, আপনার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো নিরাপত্তা থাকবে, এগুলোর মানে এগুলো নিশ্চয়তা থাকবে, এরকম একটা জীবনযাপন ব্যবস্থা আপনার সামনে দেওয়া হলো। অপশন 1, অপশন 2। অপশন 1 হচ্ছে এরকম একটা জীবনযাপন ব্যবস্থা, মানে খুব লাক্সারিয়াস কিছু না, কিন্তু এগুলো খুব সেফ, আপনার কর্মসংস্থানের নিশ্চয়তা আছে, এটা একটা সেফ, আপনি খাদ্য পানি, এটা একটা নিরাপদ খাদ্য, নিরাপদ পানি, নিরাপদ জীবনযাপন, হ্যাঁ, এরকম একটা ব্যবস্থা হলো, খুব লাক্সারিয়াস লাইফ না, এটা একটা অপশন। আরেকটা অপশন ধরেন আরেকটা জীবনযাপনের ব্যবস্থা আপনাকে কেউ উপহার দিবে, সেটা হচ্ছে অপশন 2। 2 নম্বর অপশন হচ্ছে খুবই সুন্দর বিল্ডিং, মানে বহুতল ভবন, খুবই দারুণ বহুতল ভবনে আপনাকে থাকতে দেওয়া হবে, বহুতল ভবনে থাকতে দেওয়া হবে, খুবই লাক্সারিয়াস আর কি, মানে ধরেন ওখানে যে আপনাকে, কিন্তু আপনার ভাই ওই যে আপনি কি পানি খাইবেন, আপনার হচ্ছে খাবার কি খাইবেন, আপনার চাকরি বাকরি থাকবো কি থাকবো না, আপনার চিকিৎসা, আপনার অসুখ বিসুখ হইলে এই চিকিৎসা কি হবে না হবে, এটার কোনো নিশ্চয়তা কেউ দিব না। এটা আপনি পারলে পারবেন, না পারলে নাই, আপনার বাপের টাকা থাকলে আপনি করবেন, না থাকলে নাই, কিন্তু ওইটা হচ্ছে সবাই মিলে সমাজ একটা দায়িত্ব নেবে, অপশন 1। আর অপশন 2 হচ্ছে এই যে এইটা, যে ভিজে বাঁচলে বাপের নাম, আপনি পারলে পারলেন, না পারলে নাই, কিন্তু ভাই আপনারা এইটুক দিব যে আপনারা একটা দারুণ বিল্ডিং টিল্ডিংয়ের মধ্যে থাকবেন, হেভি হাইফাই এই দেখতে লাগবে। ভাই বলেন তো আপনি কোনটা বাইছে নেবেন? একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কাউকে যদি এই ধরনের দুইটা জীবনযাপনের অপশন দেওয়া হয়, কোনটা বেছে নিবে বলে আমাদের ধারণা? আমরা কি যেটা খুব লাক্সারিয়াস না, কিন্তু হ্যাঁ অবশ্যই মানে হইলে তো ভালোই হইতো, লাক্সারিয়াস প্লাস অ্যাট দ্য সেম টাইম, মানে লাক্সারিয়াস জীবনযাপন, অ্যাট দ্য সেম টাইম খাদ্য বস্ত্র পানীয় এগুলোর খুব ভালো ব্যবস্থা। দুইটা তো এখন হচ্ছে না, অপশনটাই দেওয়া হয়েছে এরকম যে একটা হচ্ছে যে এইটা খাদ্য বস্ত্র বাসস্থান পানীয় বেছে নেবেন, নাকি হচ্ছে জীবনের অনিশ্চয়তা, লাক্সারিয়াস জীবনের অনিশ্চয়তা এবং এটা বাঁচবেন। তো জরিপে দেখা গেল খুব স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষই ওই যেটা হচ্ছে যে একটা নিরাপদ জীবন, যেটা হচ্ছে
খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিরাপত্তা দেয়, ওরকম একটা জীবন, ওইটাকে বেশিরভাগ মানুষ চয়েস করলেন। তো এটা তো খুবই অবভিয়াস, মানে এটা তো অনেকে আমাকে কমেন্টে গালিগালাজ করলেন, কেউ কেউ গালিগালাজও করলেন, গালিগালাজ করলেন যে ভাই আপনি কি পাগল, আপনার তো ভাই মাথার সমস্যা আছে, আপনি অপশনটা বানাইছেনই এমনি, আপনি ডিজাইনই করছেন এরকম করে যে বাধ্য হয়ে সবাই ওই প্রথম অপশনটাই নিবে, মানে নিরাপদ খাদ্য, বস্ত্র, বাসস্থানে নিবে, কেউ ওই লাক্সারিয়াস ওই যে উঁচু বিল্ডিং হাইফাই ভবন ওইখানে কেউ থাকবে না। আমি বললাম ভাই আমি তো এটা বানাই নাই, আপনারা তো এটার মধ্যে আছেন, আপনি আমি সবাই এই যে এই লাক্সারিয়াস মডেল, যে মডেল দেখানো হয় এই মডেলের মধ্যে, এটা তো আমার বানানো মডেল না, আমি জাস্ট এটাকে একটা সহজ করে সবার সামনে হাজির করলাম। এই উন্নয়নের মডেলের মধ্যে তো আমরা বহু বছর ধরে বসবাস করতেছি, এই মডেল তো আমরা বাইছে নেই নাই, আমাদের সামনে এইটাকেই একমাত্র মডেল হিসাবে হাজির করা হয়েছে যে তোমাকে ভাই এরকম রাস্তাঘাট বানাই দিব, এরকম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাই দিব, তুমি কিন্তু ভাই ওই ওয়াসার পানি ভালো না মন্দ, আমাদের ইজান ভাই যে প্রশ্ন তুলতেছে অনেক বছর ধরে বলতেছে, এই প্রশ্ন তুইল না, ওয়াসার পানি নিয়ে প্রশ্ন তুমি তুইল না, ওয়াসার পানি তো উন্নয়নের বিষয় না রে ভাই, উন্নয়নের বিষয় হলো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু, এগুলো হচ্ছে উন্নয়নের বিষয়। ওয়াসার পানি নিয়ে প্রশ্ন তুইল না, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, এগুলো নিয়ে প্রশ্ন তুইল না। এই যে বাতাস, এখানে বৈশা যে কথা বলতেছি না, এখানের কিন্তু আয়ু কমতেছে সবার, ক্ষুদ্র কণা বাতাসে, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার পিএম বাতাসে বা ঢাকার বাতাসে যে লেভেলে থাকে, এটা আসলে কোনো মানে ধরেন এটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বলে এটাকে ইমার্জেন্সি জারি করা উচিত, যে কোনো ভদ্রসভ্য দেশে এটা আসলে বলবে যে বাইরে যাওয়া নিষেধ, কিন্তু আমরা কিন্তু এর মধ্যে অবলীলায় থাকতেছি, যতদিন ফুসফুসের জোর আছে ততদিন চলবো, তারপর কি হবে, তারপর অসুস্থ হয়ে হাসপাতালে যাব, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যার যতটুকু সামর্থ্য আছে ওই পুরোটা খরচ করে তার চিকিৎসা করব। তো এই হচ্ছে উন্নয়ন মডেল। তা আমি বললাম যে তাহলে দেখেন, তাহলে আমাদেরকে কিন্তু আমরা কিন্তু সেই উন্নয়ন মডেলের মধ্যেই আছি। আমি একটু আমাকে বলতে পারেন যে ভাই আপনি খুব সরলীকরণ করে হাজির করছেন, হ্যাঁ আমি স্বীকার করি, আমি জিনিসটাকে একটু সরলীকরণ করে হাজির করছি, কারণ অনেক সময় সরলীকরণ না করলে সমস্যাটা বোঝা যায় না। তো সরলীকরণের দোষ মাথায় নিয়েই স্বীকার করে নিয়ে আমি বলছি যে আমরা যে উন্নয়ন মডেলের মধ্যে আমরা এখন আছি, যে মডেল আমাদের সামনে হাজির করা হচ্ছে, তার সাথে আসলে মানুষের ভালো থাকা, আমি তো ভাই উন্নয়ন বলতে বুঝি মানুষ এবং তার চারপাশের পরিবেশ, প্রাণ, প্রকৃতি, এই সব কিছু নিয়ে ভালো থাকা। আমি কিন্তু একলা ভালো থাকতে পারবো না, ব্যক্তি যেরকম একলা ভালো থাকতে পারে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হয়, এরকম সব মানুষ শুধু মানুষ মিলে কিন্তু ভালো থাকতে পারবে না। তার জন্যে হচ্ছে এই প্রকৃতিকে লাগবে, পশু পাখি প্রাণী সব কিছুকে লাগবে, সব কিছু সহই আসলে মানুষের জীবন। তা আমাদের সামনে যে মডেলটা হাজির করা হচ্ছে, সেই মডেলটা যে কথাটা বললাম এটার পুরো অপোজিট। এখন এইটার পিছনের কারণটা কি আসলে, বা এটার আসলে বিষয়টা কি? আমি একটা কথা বলি সবসময় যে ভাই, যেখানে শুনবেন উন্নয়নের আলাপ শুনবেন, আনটিল আদারওয়াইজ, ব্যতিক্রম বাদ দিলে, ওখানে দেখবেন মুনাফার সম্পর্ক আছে, পুঁজির সংবর্ধনের সম্পর্ক আছে, মানে ক্যাপিটাল অ্যাকুমুলেশন সম্পর্ক আছে। আমি গ্যারেন্টি দিতে পারি, মানে ধরেন ইভেন এই রাস্তাঘাটও যদি বানানো হয়, যে রাস্তাঘাটকে সবাই উন্নয়ন মনে করে, এইখানেও ঘটনা আছে। এইটাও দেখবেন, এইটাও যদি মুনাফার সাথে সম্পর্ক কম থাকে, মানে বিদেশি পুঁজি কিংবা বিদেশি ক্যাপিটাল কিংবা বিদেশি কোম্পানি কিংবা বেসরকারি কোম্পানির মুনাফার সাথে সরাসরি সম্পর্ক না থাকে, তাইলে দেখবেন এগুলো উন্নয়নকে একটু কম উন্নয়ন বলা হবে। হ্যাঁ, ধরেন একটা গভর্নমেন্টের, পাবলিকের, জনগণের অর্থে, সরকারের টাকা বলে তো কিছু নাই, জনগণের অর্থ, তো জনগণের অর্থে যদি হাসপাতাল বানানো হয় এবং সেই হাসপাতালে যদি মানুষের চিকিৎসা, আমরা এত উন্নয়নের কথা দেখি, ধরেন আপনি যখন উন্নয়নের পরিসংখ্যান দেখেন, মেগা প্রকল্প, আচ্ছা বলেন তো, যতগুলো মেগা প্রকল্পের আলাপ আমরা গত 1.5 দশকে শুনছি, কয়টা মেগা প্রকল্প শিক্ষা বিষয়ে আছে, স্বাস্থ্য বিষয়ে আছে, পরিবেশ বিষয়ে আছে? কয়টা মেগা প্রকল্প আছে? নাই কিন্তু। কারণ এগুলো দিয়ে মেগা প্রকল্প হয় না। কেন হয় না? এটা বলতেছি কথাটা, মুনাফার সাথে সম্পর্ক, মানে ওইটা হচ্ছে পাবলিকের টাকা পাবলিকের কাছে যাবে, এখানে কোনো পুঁজি সংবর্ধনের ব্যাপার নাই। কিন্তু পাবলিকের টাকা যদি প্রাইভেটের পকেটে যায়, তাইলে ওইটা উন্নয়ন।
এটা একদম কমন সূত্র, যদি বিদেশি কোম্পানি থাকে, যদি বেসরকারি কোম্পানি থাকে, তাইলে এটা উন্নয়ন। তাহলে এই যে পিপিপি, যেই প্রকল্পে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, এটার নাম কি? পিপিপি প্রকল্প, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আমি এটার একটা নাম দিছিলাম। আমি এই প্রকল্প যখন প্রথম এই আইডিয়া বাংলাদেশে, এটা কিন্তু সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় এটা হয়েছে এবং এগুলো নিয়ে প্রচুর সমালোচনা আছে এবং প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। তার ফলে 2009 সালে যখন এটা প্রথম নেওয়া হয়, বিগত আওয়ামী লীগ সরকার যখন এটা নিয়েছিল, তখন আমি এটা লেখা লিখছিলাম। এই লেখার শিরোনাম দিয়েছিলাম পাবলিক মানি টু প্রাইভেট পকেট। মানে প্রথম পি দিয়ে হচ্ছে পাবলিক মানি, তারপরের পি হচ্ছে প্রাইভেট, তারপরের পি হচ্ছে পকেট। পাবলিক মানি টু প্রাইভেট পকেট। এইটা ভাই বাংলাদেশে না, এটা আপনি কোথায় নিয়ে আসেন, আমি আপনাকে দেখাই দিব যে পিপিপি কেমনে করে পাবলিক মানি টু প্রাইভেট পকেট হয়। এবার এই প্রকল্পের উদাহরণ দিয়ে দেখাই আমি। এই যে প্রকল্প নিয়ে আলোচনা করেছি, এই প্রকল্প কিভাবে পাবলিক মানি টু প্রাইভেট পকেটের উদাহরণ আমি বলি আপনাকে। এই প্রকল্পের জন্যে, প্রকল্পের যে জায়গা দিয়ে গেছে, এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে। জমি অধিগ্রহণ করতে হয়েছে। তো জমি অধিগ্রহণের এই প্রকল্প তো কতগুলো জমির উপর দিয়েও গেছে, কতগুলো জমি অধিগ্রহণ, মানুষকে পুনর্বাসন করতে হয়েছে। এবং ইউটিলিটি লাইন, মানে নানা রকমের রাস্তাঘাট কাটাকাটি, ইউটিলিটি লাইন সরানো, বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন সরা করা, নানা কিছু করা, এগুলোর পিছনে যে খরচ হয়েছে, এটা কে দিছে? আমরা দিছি, আমাদের টাকা দিছি, পাবলিকের টাকা, সরকারের টাকায় গেছে। কিন্তু এখান থেকে টোল নিবে কে? বিদেশি কোম্পানি নিবে, চাইনিজ কোম্পানি নিবে, শেনডং আর হচ্ছে সিনোহাইড্রো। শেনডং এবং সিনোহাইড্রো, আগে এটার মধ্যে আরেকটা কোম্পানি ছিল ইতাল থাই, ওইটারে ওরা নিজেরা দুইজন কিক আউট করছে, একটারে কিক আউট করে এখন দুইজনে মিলে এখন এটা করবে। এখন দেখেন, মানে আবার বলি কথাটা, যে এই কাজ করতে গিয়ে এই প্রকল্পের এই যে পুনর্বাসন কর্মকাণ্ড, জমি অধিগ্রহণ পুনর্বাসন, এটা করার জন্য গভর্নমেন্টকে প্রায় 5,000 কোটি টাকা খরচ করতে হয়েছে। সংখ্যাটা একটু খেয়াল রাখেন, প্রায় 5,000, মানে 4,900 সামথিং, প্রায় 5,000 কোটি টাকা গভর্নমেন্টকে খরচ করতে হয়েছে। ওকে ফাইন, খরচ করলো। এরপরে এখন আসেন প্রকল্পের খরচ। প্রকল্পের যে খরচ হয়েছে, এই প্রকল্পের খরচের মধ্যে এই যে পিপিপি মডেল, এই পিপিপি মডেল অনুসারে 27% আবার সরকার দিছে, আমার আপনার টাকা 27%, ওইটা হলো 2,300 কোটি টাকা। খেয়াল করেন, 5,000 কোটি টাকা আর 2,300 কোটি টাকা, কত হইলো? 7,300 কোটি টাকা, ধরেন 7,000 প্লাস। আর বাকি যে এই যে 27% বাদ দিলে কত থাকে? 73%। এই 73% দিছে কোম্পানি, এই প্রাইভেট কোম্পানি, চাইনিজ কোম্পানিগুলো। এই 73%-এ কত টাকা হয় জানেন? 6,000 সামথিং। ঠিক আছে? তাইলে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে মহান উন্নয়ন প্রকল্পটা হইতেছে, এই মহান উন্নয়ন প্রকল্পে বেশিরভাগ টাকা কিন্তু আমার আপনার টাকা। ঠিক আছে? 7,000 কোটি টাকা প্লাস হচ্ছে আমার আপনার টাকা, আর 6,000 প্লাস কোটি টাকা হচ্ছে কোম্পানির টাকা। কিন্তু কোম্পানি এখান থেকে 21.5 বছর ধরে টোল নিবে, পুরাটাই নিবে। ফি দিবে গভর্নমেন্টকে 280 কোটি টাকা, 280 কোটি টাকা ফি দিবে। 21.5 বছর ধরে টোল নিলে কত হাজার কোটি টাকা হবে আপনি একটু জাস্ট একটু চিন্তা করেন। আবার শুধু তাই না, বলা আছে যদি ডেইলি 13,000-এর গাড়ি কম চলে, 13,000 গাড়ি চলতে হবে মিনিমাম, যদি কম চলে তাহলে গভর্নমেন্টের জরিমানা দিতে হবে। জরিমানাটা কি হবে? ওই যে 21.5 বছর ধরে যে ও টোল তুলবে, এটার মেয়াদটা বাড়াই দিতে হবে। মানে মানে দেখবেন যে বিভিন্ন অজুহাতে ও বলবে যে না, আমার তো এদিক দিয়ে আরেকটু খরচ বাড়ছে, ওদিক দিয়ে আরেকটু খরচ বাড়ছে, এটার মেরামত করতে খরচ লাগছে, আমার ভাই আরও 2 বছর বাড়ায় দাও। তারপর বলবে আরও 2 বছর বাড়ায় দাও, এরকম করে ও আরও বেশি বাড়বে। এটা হলো মডেল, এটাই ভাই পিপিপি মডেল। মানে কি দাঁড়াইলো তাহলে? ফলাফলটা কি দাঁড়াইলো দেখেন। পাবলিকের জমিতে, আমি যে কথাটা বলছিলাম এটা কিন্তু আমি প্রমাণ করব। পাবলিকের জমি, পাবলিকের টাকা খরচ করে একটা জিনিস হইল, সেখানে বিদেশি পুঁজিও আছে, অল্প আছে, ধরেন অর্ধেক ওদের টাকা আছে, কিন্তু ইনকাম পুরোটা ওরা নিয়ে যাবে।
দেখেন মানে 21.5 বছর ধইরা তারা হচ্ছে টোল নিবে। এই যে বললাম যে তাহলে পাবলিকের টাকা টু প্রাইভেট পকেট, এটাই হচ্ছে পিপিপি। এখন তাহলে এই যে আপনারা যে এতদিন ধরে আন্দোলন করতেছেন, 37 দিন ধরে এখানে পড়ে আছেন, এইখানে হচ্ছে সরকার, এখন তো আর হাসিনা সরকার নাই, ঠিক আছে, হাসিনা সরকার নাই, স্বৈরাচারী সরকার নাই, তাইলে এখন কেন বাতিল হয় না? কারণ ওই যে বললাম যে উন্নয়নের যে মডেল, ওইটা কিন্তু বাতিল হয় নাই। যারা এখন ক্ষমতায় আছেন তারা এই মডেলকে চ্যালেঞ্জ করেন না। তাদেরকে আমি শুনি নাই তারা এই মডেলের বিরুদ্ধে কথা বলছে। তারা পরিবেশ নিয়ে কথা বলেছেন, তারা লেখালেখি করেছেন। যেমন ধরেন আমাদের যে মাননীয় উপদেষ্টা ফজলুল কবির খান, তিনি সড়ক পরিবহন এবং যোগাযোগ উপদেষ্টা, সেতু উপদেষ্টা, উনি আজ থেকে 2 বছর আগে, এটা হচ্ছে জানুয়ারি মাস, আজ থেকে 2 বছর আগে প্রথম আলোতে একটি আর্টিকেল লিখেছিলেন। সেই আর্টিকেলে তিনি একটা পার্কে, শাহাবুদ্দিন পার্ক, গুলশানের একটা পার্কে একটা তখন হচ্ছিল, কফি শপ হচ্ছিল, আপনারা গেলে এখনও দেখতে পাবেন কফি শপটা আছে। ও কফি শপ বানানোর এগেনস্টে কথা লিখেছিলেন। কফি শপ যেন পার্কে না বানানো হয় সেইটার বিরোধিতা করে উনি যুক্তি দিয়েছিলেন। তিনি যত যুক্তি দিয়েছিলেন, 2টা যুক্তি মূলত তিনি দিয়েছিলেন। একটা যুক্তি ছিল যে পার্ক তো হচ্ছে মানুষের হাঁটা চড়া, খেলাধুলা, এরকম জায়গা। পার্ককে তো কফি খাওয়ার জায়গা হইতে পারে না, মানে পার্ক তো এটা পার্কের উদ্দেশ্যের সাথে যায় না, ফলে এখানে কফি শপ হওয়া উচিত না। আচ্ছা, উনি আরেকটা যুক্তি ছিল যে পার্কের একটা অংশ যদি কফি শপ বানায় ফেলি, তাহলে পার্কের যে উদ্দেশ্যে পার্কটা বানানো হয়েছিল মানুষ তো ওই অংশটা সেই উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না। তাহলে এই 2টা যুক্তি আমরা যদি একটু স্মরণ করি, মাননীয় উপদেষ্টাকে বলি, মাননীয় উপদেষ্টা, আপনি এই 2টা যুক্তি একটু এই পার্কের ক্ষেত্রে প্রয়োগ করছেন না কেন? কারণটা কি? এই পার্কটা কি এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বানানো হয়েছিল? তাহলে ওই পার্ক যদি কফি শপের জন্য বানানো না হয়ে থাকে, আপনি যদি ওই সময় ওই পার্কের বানানোর বিরোধিতা করে লেখেন যে পার্কে কোনোদিন কফি শপ হয়, উনি লিখেছিলেন যে এটা মনে হয় বাংলাদেশ রেকর্ড করতে যাচ্ছে যে দুনিয়ার প্রথম পার্কে কফি শপ হইতে যাচ্ছে, পার্কে দুনিয়ার প্রথম কফি শপ, উনি স্যাটায়ার করে, সমালোচনা করে, তীব্র সমালোচনা করে লিখছে। তাহলে এখন পার্কে কি ভাই এলিভেটেড এক্সপ্রেস হওয়ার কথা নাকি? হয় নাকি পার্কে এলিভেটেড এক্সপ্রেস? এরকম বড় বড় পিলার বসায়, হাজার হাজার গাছ কাইটা, মানে একটা পার্কে এরকম একটা, মানে এটা একটা পার্ক বোঝা যায় নাকি? এটা পার্কটাকে তো মরুভূমি বানাই ফেলছে, এখানে এমন অবস্থা করছে এখন এখানে ঘাসও হবে না, এরকম একটা বিষাক্ত অবস্থা হয়ে গেছে এটা। তাহলে দেখেন, যিনি এইটার বিরোধিতা করলেন, পার্ককে কফি শপ বানানোর বিরোধিতা করলেন, তিনি এখন আমরা দেখলাম যে এই আন্দোলন যখন হচ্ছে, উনি প্রথমে আসেনি নাই, তারপর যখন আসলেন এসে হচ্ছে রাগারাগি করে চলে গেলেন যে না, ওনার কথা শুনতে হবে, ওনার কথা নাকি শুনতেই হবে। কেন ওনার কথা শুনতে হবে? কি যুক্তিতে আসেন, তর্ক বিতর্ক আসেন, আলাপ আলোচনা করেন, পক্ষে বিপক্ষে না, কোনো বার্গেনিং করবেন না। ওনারা এখন পর্যন্ত আন্দোলনকারীদের সাথে আলোচনাতেই বসলেন না। ওনারা পরিবেশ রক্ষার চ্যাম্পিয়ন, এক একজন ক্ষমতায়, ওনারা কিন্তু চ্যাম্পিয়ন, ওনারা পুরস্কার পাওয়া চ্যাম্পিয়ন পরিবেশ রক্ষার। তো পরিবেশ রক্ষার চ্যাম্পিয়নরা ক্ষমতায়, কিন্তু এটা নিয়ে ওনারা বলছেন না কেন? ওই যে বললাম, উন্নয়নের সেই মডেল, এটা হচ্ছে 1 নাম্বার। 2 হচ্ছে এই যে পাবলিকের টাকা টু প্রাইভেট পকেট, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানায় টাকা লুট, পাবলিকের টাকা লুট, সেই পাবলিকের টাকা কমে যাবে তো ভাই। এইখান দিয়ে যদি একটা র্যাম্প না নামে, তাহলে কিছু হইলে তো টাকা কমবে ভাই, আপনি যাই বলেন। এইখান দিয়ে না নামলে, এটা তো তারা এখান দিয়ে প্ল্যান কেন করছে? এখান দিয়ে পার্ক আছে, জানে এখানে গেলে যে ক্ষতি হবে, এটা তো জানে না কেউ? জানে তো। তাদের যে আমলারা এটার সাথে যুক্ত ছিল, যে আর্কিটেক্টরা এটার সাথে যুক্ত ছিল, যে ইঞ্জিনিয়ার এটা যুক্ত ছিল, তারা জানে না এগুলো? দেখে নাই? দেখছে তো, তারপরে করছে কেন? প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য করছে, পাবলিকের টাকা প্রাইভেট পকেটে আরও বেশি করে ঢোকানোর জন্য করছে, ঠিক আছে? তো এখন আপনারা আন্দোলন করতেছেন, আপনারা এখানে আসছেন, আন্দোলন করতেছেন, আপনারা তো ভাই ওই পাবলিকের টাকা প্রাইভেটের পকেটে ঢোকানোর বিরোধিতা করতেছেন। আপনি মনে করতেছেন আপনি গাছ বাঁচানোর আন্দোলন করতেছেন, আসলে তো আপনি তো ওদের মুনাফার যে মুনাফা লোটার যে ধান্দা, ওইটাতে বাধা দিচ্ছেন। তো এই কারণে কবি ওইখানে নীরব, মানে পরিবেশ রক্ষার চ্যাম্পিয়নরা ওইখানে নীরব।
ঠিক আছে? তো ফলে মানে এটা কিন্তু মানে ধরেন এই চিন্তা, এই দর্শন যদি মগজের মধ্যে থাকে যে ভাই এটা তো বিদেশি বিনিয়োগ, না জানি কি, এটা তো উন্নয়ন প্রকল্প, না জানি কি, এই চিন্তা থাকলে তো আমি যেই জায়গা, আপনি যদি কালকে আমি আমি এই কথা বলতেছি না, আমাকে যদি কালকে নিয়ে বসায় দেন ওইখানে, আমার মগজে যদি ওই চিন্তা থেকেই যায়, তাহলে আমিও ওই একই কাজ করব, সাফাই গাইবো যে না ভাই আসলে এখন তো যাওয়ার হয়ে গেছে, আসো দেখি তোমাদেরকে অন্য জায়গায় কিছু একটা বানাই দিই। আরে ভাই কি অদ্ভুত কথা, এইখানে পার্ক, এখানকার মানুষের জন্য পার্ক, এখানকার বাচ্চাদের জন্য খেলার জায়গা দরকার, এখানকার মানুষের হাঁটার জায়গা দরকার, এখন এটার ক্ষতিপূরণ নাকি কমলাপুরে পার্ক বানাই দিবে না কোথায় পার্ক বানাই দিবে? ওইখানে বানাইতে হলে বানান না, কে না করছে আপনাকে? দরকারই তো, ওইখানে তো বানানো দরকার। এইটারে কেন হাত দিবেন, এইটার কেন ধ্বংস করবেন? এখানকার মানুষ কি কমলাপুরে যায় হাঁটবে? মানে এটা কী ধরনের কথা, কী ধরনের যুক্তি? তো এইগুলো কিন্তু, এই যুক্তি কিন্তু ভাই, এই যুক্তি কিন্তু পুঁজির যুক্তি, এটা কিন্তু উন্নয়নের যুক্তি, এই যুক্তি কিন্তু কোনো স্বাভাবিক চিন্তাশীল যৌক্তিক মানুষের যুক্তি না কিন্তু এটা। হ্যাঁ, এই যুক্তিগুলো এভাবেই তৈরি হয়, এটা ক্ষমতার যুক্তি। ক্ষমতায় গেলে আপনি এরকম বলবেন, বলতে হবে আপনাকে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। কিন্তু কিন্তু আসলে কিন্তু এটা এরকম হওয়া উচিত ছিল না যে আমরা আমরা মানে এই গণ-অভ্যুত্থানের মধ্যে যে সম্ভাবনা তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী বাংলাদেশের, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমাদের মধ্যে, আমরা তো 15 বছরের দুঃশাসন দেখেছি, ওইখানে আমরা এগুলো নিয়ে এখানে কোনো মিনিংফুল আন্দোলন করতে পারি না। আন্দোলন যতটুকু করেছি, আন্দোলন করলেও হচ্ছে সেটা কেউ শুনতো না, মানে মানুষ একদিকে বলছে, তারা আরেকদিকে যাচ্ছে, মানে এগুলো দমনপীড়ন চালাতো। তো এখন তো একটা সুযোগ এসছিল যে মানুষের এই কথাগুলো শোনা, এবং গত 15 বছরে যে জুলুমগুলো হয়েছে মানুষের উপরে এবং পরিবেশের উপরে, দেখেন মানুষের উপরে জুলুম, সেটা নিয়ে কিন্তু নানা রকম আইন কানুন করা এবং গুম বিরোধী কনভেনশনে সাইন করা, গুম কমিশন করা, নানা কিছু করা। পরিবেশের উপরে জুলুম হয় নাই? পরিবেশের কমিশন কি হবে ভাই? পরিবেশ কি, অনেকে মনে করেন, আমি এটা এখানে এই সুযোগে একটু বলতে চাই যে অনেকে মনে করেন পরিবেশ রক্ষা আসলে এটা একটা এলিটিস্ট ব্যাপার। অনেকে বলতে চান মানে পরিবেশ রক্ষা ভাই, মানুষের জীবনযাপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু পরিবেশ। পরিবেশের সাথে আমার নিঃশ্বাস নেওয়ার প্রশ্ন, পরিবেশের সাথে আমার পানি খাওয়ার প্রশ্ন, মানে আমি তো পরিবেশ ঠিক না থাকলে তো আমি বাঁচতেই পারবো না। ফলে যারা বলে যে পরিবেশ একটা এলিটিস্ট বিষয়, পরিবেশ একটা বড়লোকি বিষয়, তারা হচ্ছে আসলে বড়লোকের স্বার্থ রক্ষা করার জন্য বলে। কারণ কি? কারণ আপনি যখন পরিবেশের স্বার্থ রক্ষা করার কথা বলবেন, তখন যেই ধনিক গোষ্ঠী কিংবা যেই গোষ্ঠী পুঁজি নিয়ে বৈশা আছে, পরিবেশ ধ্বংস করে মুনাফা অর্জন করবে, আপনি তার বিরুদ্ধে কথা বলেন। একটা কারখানার পরিবেশ দূষণ বন্ধ হয়েছে? এত রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নদী দূষণমুক্ত করলে পারলেও তো বলতাম যে ভাই একটা নদী দূষণমুক্ত হয়েছে। একটা পার্ক উদ্ধার করে দেখান না। আপনারা যে কাজ করতে পারেন, আপনারা যে আসলে মিন করেন, যদি না পারেন পদত্যাগ করেন, যে না ভাই পারতেছি না, দুঃখিত। কিন্তু গিয়ে সাফাই গাওয়ার তো কিছু নাই। এটা তো পরিষ্কার ভাই, বাংলাদেশের মানুষকে বোকা ভাবলে লাভ নাই তো, আমাদেরকে বোকা ভাবলে লাভ নাই। আমরা তো দেখতেছি কি হচ্ছে, এটা আমরা দেখতেছি যে আগের সমস্ত প্রকল্প আপনারা জাস্টিফাইড করতেছেন। আপনারা জানেন যে, আমি একটা উদাহরণ সহই বলি যে এই যে বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে দেখবেন যে একটা অবৈধ আইন ছিল, যে আইনে আদালতে প্রশ্ন করা যেত না, টেন্ডার ছাড়াই, কোনো কিছু ছাড়াই ইচ্ছা মতো চুক্তি করা যেত। বিশেষ জ্বালানি আইন, দ্রুত সরবরাহ বিশেষ জ্বালানি আইন। তো এই সরকার আইসা কী করলো, আইনটা বাতিল করছে, কিন্তু আইনের আন্ডারে স্বাক্ষর করা সমস্ত প্রকল্প বৈধ করে দিছে, ভ্যালিড। তা ভাই আইন বাতিল করে কি হইলো? আপনি আইন বাতিল করলেন কিন্তু আইনের আন্ডারে সমস্ত প্রকল্প বৈধ হয়ে গেল। এটা তো প্রায়কারী বৈধতা দেওয়া হইলো 15 বছরের যত ধরনের দুর্নীতি জালিয়াতি হইলো। তাহলে একইভাবে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কারা এই চুক্তি করছে, কেন, কীভাবে এই চুক্তি হয়েছে? যে পার্কের ভিতর দিয়া খাম্বা যাবে, পার্কের ভিতর দিয়ে র্যাম্প যাবে, হাতির ঝিলের ভিতর দিয়ে। ঢাকা শহরে জলাধার নাই, ঢাকা শহরে তো জলাধার অলরেডি শেষ। যতটুকু আছে ততটুকু তো রক্ষা করতে হবে ভাই। কয়টা পিলার, কয়টা র্যাম্প না হইলে কি ক্ষতি হবে বাংলাদেশের, বলতে হবে তো। এইটা তো আমি মনে করি যে বাংলাদেশের পরিবেশ বিষয়ে যত ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম হয়েছে, এইটাকে তার ক্ষতিপূরণ করা, এটা তো খুবই খুবই সামান্য একটা কাজ হইতে পারে তার তুলনায়। এর চেয়ে আর অনেক বড় বড় ক্ষতি আছে, অনেক ভয়ঙ্কর প্রকল্প আছে যেগুলো বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসে আছে। এরকম ধরেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র একটা ভয়ঙ্কর, এরকম অনেকগুলো কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে। এগুলো কিন্তু মানে
প্রতিনিয়তই ক্ষতি করে যাচ্ছে। তাহলে এই ক্ষতিগুলোকে তো আনডান করতে হবে। এখন এই পিলারটা এগুলো এখনও হয় নাই, কিন্তু ফলে এখনও সুযোগ আছে, আপনাদের এখনও সময় আছে যে আপনারা হচ্ছে এই যে প্রকল্পগুলো হচ্ছে, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটা হচ্ছে, এই আন্দোলন, আমি তো মনে করি যে আন্দোলনকারীরা আপনাদের উপকার করছে। যেই কাজ আপনাদের নিজেরা করা উচিত ছিল, নিজের বিবেকের জায়গা থেকে, নিজের যুক্তি তর্ক, নিজেদের যে রাজনীতি, নিজেদের যে বুঝ পরিবেশ সম্পর্কে, বাংলাদেশের পরিবেশের যেটা আপনাদের নিজের থেকে করা দরকার ছিল, সেইটা আপনারা নিজের থেকে করছেন না। আন্দোলনকারীরা আপনাদের মনে করাই দিচ্ছে, আপনাদের হয়ে লড়ছে। তাহলে আপনারা তাদের সাথে তো আপনাদের বসতে হবে যে ভাই কীভাবে কী করা যায়। তো ফলে যেটা আলোচনা যে জায়গায় ছিলাম, যে মানে আমাদের এই যে উন্নয়ন সম্পর্কে, যে কোনটা উন্নয়ন আর কোনটা হচ্ছে ধ্বংস, এটা কিন্তু আমাদের বুঝতে হবে আগে। এই জায়গাটা নিয়ে যদি মগজের মধ্যে বিদেশি কোম্পানির চিন্তা মাথার মধ্যে ঢুকে থাকে, এবং হচ্ছে যে মুনাফা বাড়ানোর ধান্দাকেই উন্নয়ন হিসাবে আমরা কনফিউজ করে ফেলি, গুলায় ফেলি, তাইলে কিন্তু এই জিনিসগুলো বন্ধ হবে না। এই জিনিসগুলো বন্ধ করতে গেলে আমাদের এই জায়গাটাকে শনাক্ত করতে হবে। এবং আমি মনে করি যে ধরেন এইটার জায়গা থেকে এই প্রশ্নটা তো আরেকটা প্রশ্ন তো তোলা দরকার, যে আচ্ছা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানোর জন্যে বিদেশি কোম্পানি লাগলো কেন? বাংলাদেশে কি রাস্তাঘাট বানানোর ইঞ্জিনিয়ার নাই? বাংলাদেশের রাস্তাঘাট হচ্ছে না? হচ্ছে তো রাস্তাঘাট। তাহলে সরকারিভাবেই, মানে জনগণের টাকাতেই রাস্তাঘাট হচ্ছে, তাহলে এইটা কেন কোম্পানিকে মালিকানা দিতে হইল? আমি মালিকানার প্রশ্নটা বারবার আনছি কি কারণে, এই মালিকানাটা যদি আজকে পুরোপুরি গভর্নমেন্ট মালিকানায় থাকতো, রাষ্ট্রীয় মালিকানার মধ্যে থাকতো, তাহলে কিন্তু এই অজুহাতটা এখন কেউ দিতে পারতো না যে না ভাই কোম্পানির সাথে তো চুক্তি হয়েছে, এখন চুক্তি অনুযায়ী তো ভাই এদিক দিয়ে একটা র্যাম্প নামবে এবং এদিক দিয়ে এত হাজার গাড়ি না গেলে তো আমাকে কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে। এই মালিকানার জায়গাটা কিন্তু পরিষ্কার করতে হবে, বুঝতে হবে আমাদেরকে যে এটা যদি পাবলিক ওনারশিপের মধ্যে থাকতো, তাহলে কিন্তু আজকে এই যুক্তিটা অন্তত দিতে পারতো না। বড়জোর বলতো যে ভাই এখন এটা তো ডিজাইন হয়ে গেছে, ডিজাইনটা আবার চেঞ্জ করতে হবে, আবার একটু ফিজিবিলিটি স্টাডি করতে হবে, এটার জন্য একটু বাড়তি খরচ হবে, সেটা বলতো। কিন্তু এখন যেটা বলতেছে, দেখেন এখন বলতেছে ভাই এটা তো কোম্পানির সাথে চুক্তি, এখন এটা হঠাৎ করে কেমনে কি করব, চেঞ্জ করব। আমরা বলতেছি এটা চেঞ্জ করা যাবে না, এরকম কিছু না, এটা কোনো ঘটনাই না। অবৈধ সরকারের আমলে অবৈধভাবে স্বাক্ষর করা চুক্তি বাতিল করা কোনো ঘটনাই না। পৃথিবীর বিভিন্ন দেশে ইভেন ঋণ বাতিল করে দেওয়ার ঘটনা আছে, উদাহরণ আছে। মানুষের আন্দোলনের কারণে এটাকে বলে যে অডিয়াস ডেট, মানে দুর্গন্ধযুক্ত ঋণ, মানে সমস্যাযুক্ত ঋণ। জনগণের সরকার এসে বলছে যে এটা সামরিক সরকার বা এটা স্বৈরশাসক এই চুক্তি স্বাক্ষর করেছে, ফলে এই চুক্তির দায় স্বাধীন দেশের জনগণ নিবে না। অনেক রাস্তা আছে ভাই, বাতিল করতে চাইলে বা এটাকে আপনি রিভাইজ করতে পারেন, নানা রকম উপায় আছে। কিন্তু এটার জন্য প্রথম জিনিসটা হচ্ছে যে আপনাকে হচ্ছে ওই জায়গাটাকে আগে, সিদ্ধান্তটা আগে নিতে পারতে হবে। তা আমরা দেখছি যে সেই রকম কোনো আকাঙ্ক্ষা বা সেরকম কোনো দৃষ্টিভঙ্গি বা সেরকম কোনো ইচ্ছা, সেরকম কোনো সদিচ্ছা আমরা কিন্তু সরকারের দিক থেকে এখন পর্যন্ত কিন্তু দেখছি না। যেই কারণে আজকে এখানে গাছ রক্ষা আন্দোলনের বন্ধুরা 37 দিন ধরে এখানে হচ্ছে মাটি কামড়ে পড়ে আছেন, কিন্তু সমস্যাটার কোনো সুরাহা হচ্ছে না। যেটা খুব সহজেই আমি বললাম যে বাংলাদেশে পরিবেশ নিয়ে যত ধরনের সমস্যা আছে তার মধ্যে এই সমস্যাটা সমাধান করা হয়তো সবচেয়ে সোজা। এটাই তারা করতে পারছেন না, যারা করতে পারছেন না তারা আসলে কি সংস্কার করবেন, কি সুরাহা করবেন, আমি আসলে জানি না, আমি নিশ্চিত না। আমি এখানে আপাতত থামছি। আপনারা আমি চাই যে আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের কোনো ধরেন আমি যদি কোনো কথা ভুল বলে থাকি বা কোনো কথা অপরিষ্কার থাকে বা আরও কিছু বলা দরকার বা আরও আপনারা প্রশ্ন করতে পারেন। ওই যে বিষয়টা, যে চুক্তির শর্ত যখন আমরা বলি যে
দেশ বিরোধী চুক্তিগুলো মানে এটা আসলে কীভাবে মানে এটার সাথে ধরেন যে একটা নেক্সাস কাজ করে আমলা বলেন অথবা বলেন দেশীয় চুক্তি বলেন দেশীয় কনসালটেন্সি ফার্ম বলেন অথবা দেশীয় ডিজাইনাররা বলেন এই যে একটা নেক্সাস যে তৈরি করে রাখতে সবসময় যে কোনো ধরনের দেশ বিরোধী চুক্তি হচ্ছে গিয়ে এরা এই ধরনের ক্লজই হচ্ছে আমরা মেনে নিই একই সাথে ধরেন যে যেই ইস্যুটা মানে আপনি বললেন যে আমাদের দেশে কেন সক্ষমতা তৈরি হয়েছে কারণ ঋণের কথা ভাই যেটা বললেন আপনি বিদেশ থেকে যে দেশ থেকে ঋণ আনি দেখা গেছে মোস্ট অফ দ্য টাইম চায়না ঋণ দিছে একটা চাইনিজ কোম্পানিরকেই হচ্ছে ওই টেন্ডারটা পাইতেছে ইন্ডিয়ান ঋণ দিছে ইন্ডিয়ান কোম্পানির টেন্ডারটা পাইতেছে তো টাকা কিন্তু হচ্ছে গিয়ে যেটা আসতেছে সেটা কিন্তু মোস্ট অফ দ্য টাকা হচ্ছে গিয়ে আবারও ইন্ডিয়ান কোম্পানি কিন্তু আমার দেশে নিয়েই যাইতেছে কিন্তু ঋণের যে বোঝাটা সেটা তো হচ্ছে আমাদের দেশের মানুষজনের উপর তো ধরেন এই জনবিরোধী যেই চুক্তিগুলো হয় অথবা ধরেন যে যেই জনবিরোধী যেই একটা ফোরাম যে কাজ করে সবসময় মানে এই নেক্সাসটা হইতেছে গিয়া ভাঙার উপায় তো আসলে এখন আমি জানি না উপায়টা কি কিন্তু মানে এই নেক্সাসগুলো আইডেন্টিফাই করে হচ্ছে এটারে কীভাবে হচ্ছে ট্যাকেল দেওয়া যায় আপনি খুবই একটা দরকারি পয়েন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আনছেন যে ধরেন এই যে জিনিসগুলো কিভাবে একটা দেখবেন একটা হাওয়া উঠে যে এটা উন্নয়ন মানে এই যে হাওয়াটা একটা একটা আলোচনা উঠে এর মধ্যে ক্রিটিক্যাল কোনো ভয়েস থাকে না আমি কয়েকটা উদাহরণ দিব আমি কয়েকটা উদাহরণ দিব এটা আসলে আমাদের খুব ভালো মতো বোঝা দরকার যে এটা আসলে কিভাবে ঘটে মানে আপনি বললেন না যে কীভাবে বন্ধ করা যায় বন্ধ করতে গেলে আগে চিন্তা হবে বুঝতে হবে যে কোনটা উন্নয়ন কোনটা অনুন্নয়ন কোনটা এই যে সিন্ডিকেশনের পার্ট হিসেবে এটাকে হাইলাইট করা হচ্ছে আমি একেবারে ধরেন কয়েকটা উদাহরণ দিই প্রথমে বলি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত সরকারের সময় শেখ হাসিনা ইন্ডিয়াতে যাইতো ইন্ডিয়া থেকে যখন ফিরে আসতো মোদি যখন বাংলাদেশে আসতো ঋণ দিত $1 বিলিয়ন $2 বিলিয়ন এরকম এটাকে বলতো লাইন অফ ক্রেডিট তো মোদি হচ্ছে ঋণ দিত বা ইন্ডিয়া বাংলাদেশকে ঋণ দিতেছে বিরাট উন্নয়নের গল্প বলা হইতো ওই সময় কিন্তু দেখেন নেক্সাসটা কি ঘটনাটা কি আসলে তা আমি এরকম একটা ধরেন এই ঋণগুলো নিয়ে এই চুক্তিগুলো নিয়ে উনি মানে যেটা বলছেন যে এখানে কিন্তু এগুলো নিয়ে কিন্তু কোনো ট্রান্সপারেন্সি নাই মানে যে চুক্তিটাকে উন্নয়ন প্রকল্প বলা হচ্ছে বিরাট উন্নয়নের কথা বলা হচ্ছে সেই চুক্তিটা আসলে কি আছে আমরা কি কেউ দেখছি ধরেন এই যে এলওসি লাইন অফ ক্রেডিট যে ঋণ চুক্তিগুলো ইন্ডিয়ার সাথে হয়েছে কিংবা জাপানের সাথে হয়েছে কিংবা চীনের সাথে হয়েছে রাশিয়ার সাথে হয়েছে শুধু ইন্ডিয়াটা আমি উদাহরণ হিসেবে প্রথমে শুরু করি সবগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ভাই এই চুক্তিগুলোকে কেউ দেখতে পারি আমরা চুক্তি না দেখে আমি কিভাবে বুঝবো যে এটা ভালো না মন্দ তা আমি কি করলাম আমি হচ্ছে একটু খোঁজ খবর করলাম যে আচ্ছা প্রথমবার যখন এলো লাইন অফ ক্রেডিট $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দিল দেখলাম বাংলাদেশের পেপারে মানে বিরাট প্রশংসা করা হচ্ছে এই ঋণ চুক্তির যে বাংলাদেশে এটার মধ্যে দিয়ে অনেক উন্নয়ন প্রকল্প হবে এবং এটার মধ্যে দিয়ে অনেক উন্নয়ন হবে এটা বাংলাদেশের জিডিপিতে ভূমিকা রাখবে ভালো কথা তা আমি ইন্ডিয়ান মিডিয়াতে দেখলাম যে ওরা কি বলতেছে এটাকে নিয়ে দেখলাম যে ওইখানে টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ দেখলাম ওখানে হচ্ছে 50,000 কর্মসংস্থান হবে মানে বাংলাদেশকে ঋণ দিতেছে কর্মসংস্থান হইতেছে ইন্ডিয়াতে কেন 50,000 কর্মসংস্থান ইন্ডিয়াতে হবে এটা তো বললেই হইল না এটা ব্যাখ্যা হচ্ছে এই ঋণের শর্তের মধ্যেই আছে 70% ঋণের 70% টাকা ডলার আর কি এই 70% ইন্ডিয়ান ইকুইপমেন্ট কিনতে ব্যয় করতে হবে ইন্ডিয়ান সার্ভিস কিনতে ব্যয় করতে হবে তার মানে ওদের কনসালটেন্টরা এখানে কাজ করবে ওদের কন্ট্রাক্টররা এখানে কাজ করবে এখানে কোনো ইন্টারন্যাশনাল ওপেন টেন্ডারের মধ্যে দিয়ে আপনি জিনিস কিনতে পারবেন না ওদের বেঁধে দেওয়া কোম্পানির ওদের বেঁধে দেওয়া লোক ওদের বেঁধে দেওয়া শর্তের মধ্যে ওদের বেঁধে দেওয়া প্রকল্পের মধ্যে আপনার ঋণটা ব্যয় করতে হবে বুঝেন অবস্থা মানে কোথায় ঋণের টাকাটা ব্যয় হবে ওইটাও ইন্ডিয়া ঠিক করে দিবে প্রত্যেকটা প্রকল্প এক্সিম ব্যাংকের কাছ থেকে পারমিশন নিয়ে করতে হয়েছে প্রত্যেকটা প্রকল্প যেই কারণে টোটাল $7 বিলিয়ন বেশি ঋণ ছিল এর মধ্যে 40টা প্রকল্প করার কথা ছিল এত বন্ধুত্ব এত ঘনিষ্ঠতার মধ্যেও এই ঠেলাঠেলি এই করে টোরে 8টা প্রকল্প বাস্তবায়ন হয়েছে যত কম হয় ততই আমাদের জন্য ভালো কিন্তু বলতেছি আর কি উদাহরণ আকারে যে 8টা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই 15 বছর ধরে
ঠেলাঠেলি করতে করতে, এবং খরচ হয়েছে হচ্ছে $1.8 বিলিয়ন মতো, টোটাল ছিল 7 বিলিয়ন। এখন এইটার মধ্যে দিয়ে ধরেন আপনি একটা নেক্সাসের কথা বললেন না, যে এটার মধ্যে দিয়ে বেনিফিশিয়ারি একটা হচ্ছে, তো আমি বললাম যে ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান কন্ট্রাক্টার্স, ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স, ইন্ডিয়ান সাপ্লাই দেওয়ার লোকজন। আর ভাই বাংলাদেশের সিমেন্ট আছে, বাংলাদেশ কি ইন্ডিয়া থেকে সিমেন্ট আনার দরকার আছে? ইন্ডিয়ার থেকেও নাকি সিমেন্ট আনতে হয়েছে। তো এখন জিনিসটা হচ্ছে এরকম যে ফলে ওরা লাভবান হয়েছে, আর এদিকে ট্রান্সপোর্ট করতে গিয়ে এখানকার কিছু দালাল আছে, এরা লাভবান হয়েছে, কিছু সাবকন্ট্রাক্টরে কিছু কাজ কাম পাইছে, এটার লাভবান হয়েছে। আমার মনে আছে আমি এই ট্রানজিট, ইন্ডিয়ান ট্রানজিট যখন প্রথম শুরু হয়, তখন আমি গেছিলাম হচ্ছে দেখতে। আমি বিশ্বাস করিনি প্রথমে, নদীটা ভরাট করছে, তিতাস নদীটা ভরাট করছে, নদী ভরাট করে নদীর উপর দিয়ে রাস্তা বানাইছে, বানায় ওইটা দিয়ে যন্ত্রপাতি নিয়ে গেছে। তা আমি এটা বিশ্বাস করিনি প্রথমে, আমি তো দূর, এটা মনে হয় কেউ মনে হয় যে সরাইতেছে, ভুয়া কথা ছড়াইতেছে, গুজব ছড়াইতেছে। দেখতে গিয়ে দেখি আসলেই তাই। ওই প্রকল্পেও কিন্তু বাংলাদেশিরা লাভবান আছে, মানে বাংলাদেশের প্রাণ প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে, নদী ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে লাভবান আছে কিন্তু। কারণ ওই যে ট্রান্সপোর্টেশনে যে কাজ করছে, দেখা গেছে যে ওখানে বাংলাদেশি এক কোম্পানি আসাম বেঙ্গল কোম্পানির সাবকন্ট্রাক্টর হিসেবে কাজ করছে। নেক্সাসটা ক্লিয়ার যে মানে এই যে কন্ট্রাক্টিং সাবকন্ট্রাক্টিং একলা তো সব কাজ করে না, ঈশা এই কিছু মানে কিছু ভাগ পায় উচ্ছিষ্ট, এদেরকে আমি বলি উচ্ছিষ্টভোগী। তো এই উচ্ছিষ্টভোগীরা হচ্ছে যে এই উচ্ছিষ্টের বিনিময়ে তারা হচ্ছে শোরগোল পাকাই দিছে, বিরাট উন্নয়ন। তো এইরকম এই দেশীয় উচ্ছিষ্টভোগী, এদের মধ্যে এই উচ্ছিষ্টভোগীদের মধ্যে কিন্তু খালি ব্যবসায়ী নাই, উচ্ছিষ্টভোগীর মধ্যে কিন্তু কনসালটেন্ট আছে, অনেক জ্ঞানীগুণী মানুষ, বিশেষজ্ঞ, নানা রকম বিশেষজ্ঞরা আছে। হ্যাঁ, তো ধরেন আমার একটা অভিজ্ঞতা আছে, যখন আমরা হচ্ছে ফুলবাড়ি কয়লা খনি আন্দোলন নিয়ে কাজ করতাম। তো ফুলবাড়ি কয়লা প্রকল্পটা এখন স্থগিত আছে, বাতিল, জনগণের আন্দোলনের কারণে ওটা করতে পারে নাই, ওপেন পিট মাইনিং। তো এটা একটু বোঝা দরকার জায়গাগুলো, সেই জন্য একটু বিস্তারিত বলতেছি। যখন এই ফুলবাড়ি ওপেন পিট মাইনিং করা হবে, খেয়াল করেন ওপেন পিট মাইনিং কী করবে, মানে একটা মাইনিং হচ্ছে সুড়ঙ্গ পদ্ধতি, মানে এইটা ঠিক থাকবে, উপরে ঠিক থাকবে, নিচ দিয়ে গর্ত করে ঢুকে কয়লা নিয়ে আসবে, ওখান থেকে কয়লা আহরণের রেটটা কম, যে কারণে যারা লাভ করতে চায় তারা হচ্ছে গর্ত করে, মানে পুকুর খুঁড়ে, ধরেন আপনি পুকুর খুললেন, পুকুর খুঁড়ে মাটিটা উঠায়ে মাটির নিচে যে কয়লার স্তর, ওখান থেকে কয়লাটা তুলবেন। এটা তুলতে আরাম বেশি, কিন্তু এই যে আপনি যদি গর্ত করে তুলে ফেলেন, তাহলে আপনি এখানে মানুষের কৃষি জমি থাকে, বসতি থাকে, আপনি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা অবভিয়াসলি এটা বেশি ক্ষতিকর। আমরা অবাক হয়ে দেখলাম যে কি কারণে ফুলবাড়ি ওপেন পিট মাইনিং, মানে 60 বর্গ কিলোমিটার এলাকা, মানে 60 বর্গ কিলোমিটার এলাকা কিন্তু সোজা লাভ না। ধরেন একটা উপজেলা, একটা 60 বর্গ কিলোমিটার এলাকা গর্ত করে ফেলবে, স্রেফ গর্ত করে ওখান থেকে কয়লা তুলবে এবং লক্ষ লক্ষ মানুষকে উচ্ছেদ করবে। এইটার পক্ষে যুক্তি দিচ্ছে টিভিতে, কলাম লিখতেছে। কারা লিখছে? বিদেশি লাগে নাই তো। এই যে দেশিরা, ওই উচ্ছিষ্টভোগী, যাদেরকে আমি বলি উচ্ছিষ্টভোগী, এদেরকে কিনতে বেশি টাকা লাগে নাই। এই উচ্ছিষ্টভোগী, এবং মজার ব্যাপার, এক ভদ্রলোক, আমি এখন নাম বলতেছি না, এক ভদ্রলোক হচ্ছে খনি বিশেষজ্ঞ, কোম্পানির লোক, কোম্পানির চাকরিজীবী, কিন্তু পেপারে লিখতো হচ্ছে হিসাবে, পরিবেশবিদ হিসাবে। তার মানে পরিবেশবিদ খালি লেখা থাকলেই ভাই মুগ্ধে গইলা যায় না, কিন্তু এগুলা কিন্তু কেনা যায়। পরিবেশবিদ বলতেছে পরিবেশের জন্য তার জান প্রাণ পুরা দিয়ে দিতেছে, কিন্তু ওদিকে কিন্তু কোম্পানির কাছে টাকা খাইতেছে। তো এরকম হচ্ছে, এবং শুধু তাই না, বিদেশ থেকে লোক নিয়ে আসছে, বিদেশ থেকে নামি দামি একটা টাইটেল দিয়ে একটা লোকরে ধরে নিয়ে আসছে, আইনা ওরে দিয়ে বলাইতেছে। টেলিভিশনে আমি দেখলাম যে এক বিদেশি লোক হচ্ছে উন্মুক্ত খনির পক্ষে করতেছে, কথা বলতেছে। আর সারা দুনিয়াতে উন্মুক্ত খনি খারাপ, এটা প্রমাণিত, এবং মানে প্রত্যেকে একটা লোককে ধরে নিয়ে আসছে টিভিতে, এবং পত্রিকাগুলো, মিডিয়াতে আপনি দেখবেন যে বিরাট বিশেষজ্ঞ, আসলেও কোম্পানির লোক। তো ফলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন বলি যে বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ স্বাধীন কিনা, সে ইন্ডিপেন্ডেন্ট কিনা, সে কি দলের লোক নাকি কোম্পানির লোক? আমরা অনেক সময় দলের লোক চিনি, কিন্তু কোম্পানির লোকও কিন্তু ভাই চিনতে হবে। সো কোম্পানির লোক, এই কোম্পানির লোক দিয়ে যখন কোম্পানির হয়ে যখন সে কথা বলে, কোম্পানির টাকা খায় যখন সে কথা বলে,
তখন তো আর সে স্বাধীন থাকে না, তখন সে বিশেষ প্রচারক আমরা বলতাম, সে হচ্ছে তার প্রচারক বাহিনীর লোক, এশিয়া এনার্জির প্রচারক বাহিনীর লোক। আপনি ভাই আর বিশেষজ্ঞ না, দুঃখিত, আপনার সাথে বিশেষজ্ঞ আলাপ হইতে পারে না, আপনি বায়াসড, আপনি অলরেডি সোল্ড আউট। তো ফলে তাহলে আমি তাহলে বললাম যে তাহলে দেখেন রামপালের কথা বললাম যে কিভাবে, তারপর হচ্ছে ভারতের ঋণের কথা বললাম। এটা শুধু ভারত কিংবা না, ধরেন আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জিনিসটা মনে হয় খুবই কম গুরুত্বপূর্ণ পায়। মানে কীরকম স্বার্থের দ্বন্দ্ব, এটা কিন্তু সারা দুনিয়াতে যে কোনো জিনিস, ধরেন যে চোর সে তো পুলিশ হইতে পারে না। মানে আমি যদি একটা কাজ থেকে লাভবান হই, তাহলে আমাকেই যদি বলা হয় এটার কোয়ালিটি মেনটেন করার জন্য, মনিটরিং করার জন্য, আমি তো এটা ঠিকঠাক মতো করবো না, কারণ এটা কোয়ালিটি ঠিক মতো মেনটেন না করলেই আমার লাভ। তাহলে এই স্বার্থের দ্বন্দ্বগুলো তো আমাকে চিনতে হবে। ধরেন বাংলাদেশে ইন্ডিয়ার ব্যাপারে তাও এক ধরনের বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ আছে, সচেতনতা আছে। আমি একটা দেশের নাম বললে আপনারা হয়তো রাগও করতে পারেন, ভাই রাগ করলে কিছু করার নাই। আমি এখন জাপানের উদাহরণ বলবো, বহুল প্রশংসিত উন্নয়নের পার্টনার বাংলাদেশের, কিন্তু এখানেও কিন্তু প্রচণ্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কীরকম, বাংলাদেশের এনার্জি মাস্টার, জাইকার নাম আপনারা জানেন নিশ্চয়ই, জাপানি উন্নয়ন সংস্থা। তো জাপানি উন্নয়ন সংস্থা জাইকা বাংলাদেশের এনার্জির মাস্টার প্ল্যান বানাইছে, মহাপরিকল্পনা। বাংলাদেশের জ্বালানির মহাপরিকল্পনা কি হবে, জাতীয় সক্ষমতার কথাটা এই কারণে আমি বলতেছি। বাংলাদেশের জ্বালানির মহাপরিকল্পনা কি হবে, এটা কি জাইকা ঠিক করে দিবে, জাপান ঠিক করে দিবে, নাকি বাংলাদেশের মানুষ ঠিক করবে? 50 বছরও যদি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর এই সক্ষমতা না হয়, তাহলে দরকার নাই, বন্ধ করে দেন এগুলো। কিন্তু আমরা দেখলাম কি, জাইকাকে ডাইকা নিয়ে এসে মাস্টার প্ল্যান বানানো হইলো। এখন ওরে মাস্টার প্ল্যান বানাইতে দেওয়া হয়েছে, ও যে মাস্টার প্ল্যান বানাইছে, ওই মাস্টার প্ল্যানের মধ্যে তো এমন সব প্রকল্প আছে যেটাতে ও বেনিফিটেড হইতেছে, জাপান বেনিফিটেড হইতেছে। এলএনজি আমদানি করতে হবে, জাপানি কোম্পানি হচ্ছে বাংলাদেশের এলএনজি খাতে ইনভেস্টমেন্ট করছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর মাস্টার প্ল্যান করছে মাতার বাড়িতে, ওইটাও জাপান ইনভেস্টমেন্ট করতেছে। মানে আপনি পরিকল্পনা করতেছেন, সেই পরিকল্পনা অনুযায়ী ডিমান্ড তৈরি হইতেছে, সেই ডিমান্ডে আপনি ডলার সাপ্লাই দিতেছেন, তারপর এখানে বড় বড় প্রকল্প হইতেছে, তারপর হচ্ছে সেখান থেকে হচ্ছে লাভ আবার আপনি এখান থেকে হচ্ছে নিয়ে যাইতেছেন। তাহলে এখানে কিভাবে স্বার্থের দ্বন্দ্ব মুক্ত হয়ে আমরা কেমনে চলি? আরেকটা উন্নয়ন করার আরও দু একটা উন্নয়ন প্রকল্পের কথা বলি। সেটা হচ্ছে, যেমন ধরেন আরেকটা উন্নয়ন প্রকল্প হচ্ছে, আপনারা সবাই জানেন যে কর্ণফুলী আন্ডারগ্রাউন্ড টানেল, কর্ণফুলী টানেল, যেটা হচ্ছে সাগরের নিচ দিয়া টানেল। তো কি বলা হইলো, এইটা আরেকটা ক্লাসিক্যাল উদাহরণ, মানে উন্নয়ন প্রকল্পের নামে আসলে কি করা হয়, যে সাগরের নিচ দিয়া টানেল বানাইলো, টুইন সিটি কনসেপ্ট। ওই নদীর নিচ দিয়া টানেল, আমি ভুল বলছি। তো কর্ণফুলী নদীর নিচ দিয়ে যে টানেলটা হবে, সেটা সাংহাইতে টুইন সিটির কনসেপ্ট হবে। মানে টানেলের একদিকে একটা সিটি, আরেকদিকে আরেকটা সিটি, মানুষ এটা দিয়ে অবাধ যাতায়াত করবে। তো ভালো কথা, তো এটা তো বিরাট উন্নয়ন প্রকল্প হইলো। তো ওইটার জন্যে চীনের থেকে ঋণ নিয়ে 10,000 কোটি টাকা খরচ করে টানেল বানানো হয়ে গেছে টানেল বানানো। তো এখন কি অবস্থা, এই টানেলের মধ্যে দিয়া যত গাড়ি চলার কথা বলছিল, এই যে গাড়ি চলার হিসাবের কথা কিন্তু আবার আসতেছে। এগুলো কিন্তু ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। যত গাড়ি চলার কথা বলছিল তত গাড়ি চলে না চলার কারণে, কেন চলে না সেটা আমি পরে আসতেছি। না চলার কারণে কি হইতেছে, টানেলের অপারেশনে যে খরচ সেটাই উঠতেছে না। ঋণের কিস্তি তো পরের কথা, মানে টানেল থেকে ধরেন 37 লাখ টাকা হচ্ছে ডেইলি খরচ আছে টানেলের পিছনে, আর ওইটার থেকে আয় হইতেছে ধরেন হচ্ছে 12 লাখ টাকা, তাহলে 25 লাখ টাকা কিন্তু আপনার লস, ডেইলি লস। কেন লস হইতেছে, কারণটা কি? কারণটা হচ্ছে টানেলটা বানাইছে, ওই যে বললাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, তো আপনি ওখানে যায় কী করবেন, হাওয়া খাইবেন? ওইখানে তো কাজ থাকলে তো যাবেন, আপনি কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি থাকলে তো যাবেন।
ইন্ডাস্ট্রি হয় নাই তো। ওই টানেল বানাইছে, বলার সময় বানাইছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর হবে। সেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দিয়ে যে জাহাজ হবে, সেখানে যে মালামাল নামবে, সেই মালামাল এই টানেলের ভিতর দিয়ে যাবে। এবং দক্ষিণ চট্টগ্রামে অনেক রকম কারখানা হবে, কলকারখানা হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, ফলে আমদানি রপ্তানি করার জন্য। তাহলে দেখেন, আপনি টানেল বানায় বসে আছেন, কিন্তু ওইদিকে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের কোনো খবর নাই, ওদিকে কলকারখানারও কোনো খবর নাই। এখন মানুষ যায়, আসলেই যায় ভাই, হাওয়া খাইতে যায়। আমি তো বললাম এই টানেল দিয়া এখনই হাওয়া খাইতে যায়। আপনি আমি যাইতে পারি, গিয়ে একটু সেলফি টেলফি খিঁচতে পারি, হ্যাঁ, তা হাসতেছি আমরা, কিন্তু দিস ইজ ডেঞ্জারাস। মানে যখন হয়েছে, আমাকে বলেন, এখন তো এগুলো নিয়ে নিউজ টিউজ হইতেছে, যখন হয়েছে তখন কেডা লিখছিল, কে এটা নিয়ে কোনো কথা বলছিল, কেন বলে নাই? এটার কি ডিজাইনের মধ্যে বাংলাদেশের লোকজন যুক্ত ছিল না? চাইনিজরা কি জোর করে আপনাকে লোন দিছে? চাইনিজরা তো চাইবেই আপনাকে একটা ভুয়া প্রকল্প দিয়ে, ওর তো কর্মসংস্থান হবে, ওর দেশের মানুষের কর্মসংস্থান হবে, যন্ত্রপাতি বেচবে, হ্যাঁ, লোকজনের তো ও তো চাইবে এটা কথা। আপনি এটা নিছেন কেন? তাহলে যারা এটার সাথে যুক্ত ছিল তারা এটার বিরোধিতা করে নাই কেন? স্বার্থের দ্বন্দ্ব। কারণ তারা এটার থেকে বেনিফিটেড হয়েছে, তারা কনসালটেন্সি পাইছে, তারা নানা রকম সার্ভিস বেচছে, তারা কন্ট্রাক্টারি পাইছে, সাবকন্ট্রাক্টারি পাইছে। চাইনিজ কোম্পানিতে একলা কাজ করে না, নানা রকম সাবকন্ট্রাক্টারি দিয়ে কাজ টাজ করে, ফলে ওখান থেকে তারা লাভটাপ পাইছে হয়েছে। ফলে এখন দেখেন এই চক্রটা, এই চক্র ধরেন, আমার আপনার যুক্তিতর্ক দিয়ে তো ওদের পেট ভরবে না, ওদের তো ধান্দা হচ্ছে মুনাফা। ফলে এই চক্রটাকে যদি আমরা শনাক্ত করতে না পারি, এই মেকানিজমটাকে যদি আমরা উন্মোচন করতে না পারি, এবং এগুলো নিয়ে যদি আমরা যদি যথেষ্ট সচেতনতা তৈরি করতে না পারি, বললেন না বন্ধ করার ব্যাপারটা, বন্ধ করতে গেলে সবাইকে আগে একযোগে না বলতে পারতে হবে। আমাদেরকে অনেকেই সমালোচনা করে, ভাই যেটাই হয় ওইটাই তো খালি না করেন, দেখি আপনি কোনটা ভালো মনে করেন। আমি ওটার উত্তর একটা বলি, ভাই ভালো হইলে তো ভালো বলবো। তো আপনি খারাপ কাজ করতেছেন, আপনার দোষ নাই, আমি দেখতেছি দেখে আমার দোষ দিচ্ছে যে ভাই আপনি খালি খারাপ জিনিস দেখেন। ভাই আমি যেদিকে তাকাই ওইদিকে তো খারাপ কাজই দেখি, আপনি তো কিছু ভালো কিছু করেন না, সব তো ধান্দাবাজি করেন। সো প্রথমেই হচ্ছে শনাক্ত করতে পারতে হবে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জনগণের স্বার্থে হচ্ছে, কোনটা হচ্ছে কোম্পানির স্বার্থে হচ্ছে, কোনটা বাংলাদেশের স্বার্থে হচ্ছে, কোনটা চীন, রাশিয়া, ইন্ডিয়া, আমেরিকা, জাপান, ইংল্যান্ড, অমুক তমুক দেশের এবং ওই দেশের কোম্পানির স্বার্থ হচ্ছে। এটা আমাকে চিনতে হবে। আমাদেরকে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী উন্নয়ন পরিকল্পনা করতে পারতে হবে। বাংলাদেশের ডেভেলপমেন্ট পরিকল্পনা, মাস্টার প্ল্যান, যাই বলেন আপনি, এগুলো বাংলাদেশকে বানাইতে পারতে হবে। সো ওই জায়গাটা আমরা যদি করতে পারি, সেই সচেতনতা তৈরি করতে পারি এবং সেই সক্ষমতাটা তৈরি করতে পারি, তাহলে আমরা হচ্ছে এই যে উন্নয়নের যে আমি এটার একটা নাম দিয়েছি, বিষাক্ত উন্নয়ন। এই যে উন্নয়ন হচ্ছে পলিউটেড ডেভেলপমেন্ট, আমি এটা লেখা লিখছি, সেখানে আমি বলছিলাম এটা হচ্ছে বিষাক্ত উন্নয়ন, পলিউটেড ডেভেলপমেন্ট। এই উন্নয়ন করতে গিয়ে পলিউশন করা হয়, এই উন্নয়ন করার সময় পলিউশন করা হয়, এই উন্নয়ন করার পরেও পলিউশন চলতে থাকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রম শোষণ। বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে আপনি দেখবেন তীব্র শ্রম শোষণ হয় এখানে। এই তীব্র শ্রম শোষণের সাথে আরেকটা শোষণ আছে, পরিবেশ শোষণ, এনভায়রনমেন্টাল এক্সপ্লয়টেশন। ধরেন আপনি যখন শ্রম শোষণ করেন তখন একটা ব্যক্তিকে শোষণ করেন, ওই ব্যক্তির সন্তান সন্ততি তাদেরকে বঞ্চিত করেন। আপনি যখন পরিবেশ শোষণ করেন তখন গোটা প্রজন্মকে প্রজন্মকে ধ্বংস করেন। গোটা হচ্ছে শুধু বর্তমান না, আপনি ভবিষ্যৎকেও ধ্বংস করেন। সো এই দুই শোষণ, আমরা তো বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা বলি, শোষণমুক্ত বাংলাদেশের কথা বলি, ওইটার সাথে কিন্তু ভাই এই পার্কের সম্পর্ক আছে, এই পার্কের টিকে থাকার, ভালো থাকার সম্পর্ক আছে। সো এর জন্য আমাদেরকে হচ্ছে এই তীব্র শ্রম শোষণ মুক্ত এবং তীব্র পরিবেশ শোষণ মুক্ত একটা উন্নয়নের স্বপ্ন দেখতে হবে, উন্নয়নের দিকে, উন্নয়নের জন্য করতে হবে, কাজ করতে হবে। এবং বিদ্যমান যে বিষাক্ত উন্নয়ন, পরিবেশ এবং শ্রম শোষণের উপরে নির্ভর করে যে উন্নয়ন হচ্ছে বিদেশি স্বার্থে এবং বিভিন্ন বেসরকারি কোম্পানির স্বার্থে, দেশি বিদেশি কোম্পানির স্বার্থে এবং ব্যক্তির স্বার্থে, সেই উন্নয়নকে প্রত্যাখ্যান করতে হবে। সবাইকে ধন্যবাদ।